আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা দেখতেই পাইতেছো আজকে কি ক্লাস হবে। রসায়ন অধ্যায় 5 রাসায়নিক বন্ধনের সিকিউ সলভ ক্লাস করব। যাই হোক, আমরা শুরু করতেছি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কি আছে এখানে দেখেন, আমাদের সর্বপ্রথম যেটা আছে যে এক্স, ওয়াই আর জেড তিনটা মৌল দেওয়া আছে। এক্স এর আগে কত আছে? এক্স এর আগে আছে হলো 1, আর ওয়াই এর আগে আছে 7, আর জেড এর আগে আছে 21। আচ্ছা, প্রতীক কাকে বলা হয়? প্রতীক কাকে বলা হয়? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম বর্ণকে প্রতীক বলা হয়, যেটা দিয়ে প্রকাশ করা হয় আর কি। কোন একটা মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের যেই অংশ দিয়ে মৌলটাকে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? এই মৌলের প্রতীক বলা হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর আসেন ক্রিপ্টন। কি বলা হয়েছে? যে ক্রিপ্টন একটা নিষ্ক্রিয় মৌল। কেন? এটা ব্যাখ্যা করতে বলছে। তো আমাদের ক্রিপ্টন কত? কে আর এর কত? 36। ইলেকট্রন সংখ্যা কত? 36। এখন আমরা দেখবো যে ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। আমরা ইলেকট্রন বিন্যাস দেখার পরে যদি দেখি যে এটা নিষ্ক্রিয়, তা ওইভাবে আমরা ব্যাখ্যা করে দেবো নিষ্ক্রিয় কেন। ঠিক আছে। তো দেখেন, আমরা যেটাকে লিখি যে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3p6, তারপরে কত? 3d10, তারপরে হলো 4s2 4d কত 10। সরি, এখানে কি হবে? এখানে হলো 4s না 4p কত হবে? 6 হবে। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের সর্বশেষ যে শক্তি স্তরটা আছে কি আছে? 4। তো এই 4 নাম্বার পর্যায়ে কয়টা ইলেকট্রন আছে? 6 7 8টা। কয়টা আছে? 8টা ইলেকট্রন আছে। তার মানে ওর ইলেকট্রন বিন্যাস কি? প্রথমে হইলো 2, তারপরে কত? 2 আছে কত? 6 8, তারপর 3 আছে কত? 18, আর লাস্টে কত আছে? 8। তার মানে সর্বশেষ শক্তি স্তরে কি আমাদের অষ্টক পূর্ণ আছে। সর্বশেষ শক্তি স্তরে কি আছে? অষ্টক পূর্ণ আছে। তো এটা হিসাব করে দেখেন কয়টা হয়েছে? 8 9 10 10 20 28 28 আর 28 আর 8 কত? টোটাল 36। এইভাবে আপনারা লিখবেন। তো কি করবেন? ক্রিপ্টন লেখার পরে লিখবেন যে এর সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ আছে, তাই এটা কারোর সাথে বিক্রিয়া করে না, এর কোনো ইলেকট্রনের দরকার নাই, অথবা এর কোনো ইলেকট্রন ত্যাগ করার প্রয়োজন নাই। সুতরাং এটা কি একটা নিষ্ক্রিয় মৌল। বোঝা গেছে? বুঝতে পারছেন? ইলেকট্রন বিন্যাসটা দেখেন। ইলেকট্রন বিন্যাসটা আমি একটু বলি। 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6। তো আমরা প্রত্যেকটা ইলেকট্রন দিয়ে দিছি। এই ইলেকট্রন বিন্যাস তো আমরা শিখছি। এখন তো আর আজকে ধর ইলেকট্রন বিন্যাসের ক্লাস না। আচ্ছা, এটা আমাদের মেবি ঢাকা বোর্ডের কোশ্চেন। এটা 2024 এর মেবি ঢাকা বোর্ডের কোশ্চেন। আচ্ছা, এরপরে আসেন পরবর্তী টপিকে আমরা যাচ্ছি। যারা আছেন সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দিবেন। তো এরপরে আসেন কি আছে দেখেন, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করতে বলছে। জেড মৌলটা কি আছে এখানে বলেন তো? জেড মৌলটা আমাদের আছে হইলো, এখানে কি দেওয়া আছে লিখবেন। দেখেন গ নাম্বারে কি আছে এখানে? জেড মৌলটা কি? জেটের সাথে কত? 21। তো এখানে লিখবেন জেড হলো, এখানে লিখবেন জেড এর ইলেকট্রন 21। সুতরাং জেড হলো স্ক্যান্ডিনিয়াম। জেড কি বলেন তো? জেড হলো স্ক্যান্ডিনিয়াম। স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 21। তার মানে এখন আমরা কি করব? এই স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করব। স্ক্যান্ডিনিয়ামের কি করব? ইলেকট্রন বিন্যাস। বলছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমাদের দেখাইতে বলছে। পর্যায় সারণীতে অবস্থান আমাদের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে দেখাইতে হয়। এখানে আবার এক্সট্রা করে বলে দিছে। যাই হোক, তো দেখেন আমরা 21 এর ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। 21, এই যে হলো স্ক্যান্ডিনিয়াম। তো এখান থেকে ইলেকট্রন বিন্যাস কেমনে করব? এখানে লিখবো যে স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। আচ্ছা, আমি একটু বলি, রসায়নে অনেক কথা লিখতে হয়। এই কথাগুলো আমি লিখবো না, আপনাদেরকে আমি মুখে বলে দিব, ওইগুলো আপনারা লিখবেন। ম্যাথমেটিক্যাল টার্ম বা মানে এমনিতে যে লেখাগুলো আছে আমি ওইগুলো আপনাদেরকে বলে দিব। ঠিক আছে? আর লেখা, বাংলা লেখা যেগুলো, এগুলো আমি বলে দিব, আপনারা লিখবেন। বোঝা গেছে? আচ্ছা, আমি যদি বাংলা লেখাগুলো লিখতে চাই ঝামেলা, ম্যাথ যেমন করা যায়, বাট এইগুলা বাংলা লেখা ঝামেলা। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন কি আছে। তো 1s2 2s2 2p6 3s2 3p, এখানে কি হবে? কয়টা হলো? 6 7 8 9 10, 3p6, তারপরে কত? 3p6 হবে, তারপর 3d1 হবে, তারপরে কত? 4s2 হবে। এটা হলো কি আমাদের ইলেকট্রন বিন্যাস। দেখি হয়েছে কিনা। 6 7 8 9 10 11 12, আর 6 কত? 18 18 19 20 21। এই হলো আমাদের স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাস।
তো ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যদি কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় করতে যাই তাহলে পর্যায় সংখ্যা মানে কোন পর্যায়ে আছে এটা আমরা সহজেই বের করতে পারি। কিভাবে? এখানে আমরা লিখবো, এখানে স্ক্যান্ডিনিয়াম এর ইলেকট্রন বিন্যাসে মোট শক্তি স্তর চারটি। মোট শক্তি স্তর কয়টা? চারটা। বা সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে? 4 নং শক্তি স্তরে গেছে। হ্যাঁ, 4টি স্তরে বিন্যস্ত। শক্তি স্তর কয়টা? 4টা। এই জন্য সুতরাং স্ক্যান্ডিনিয়ামের পর্যায় সংখ্যা কত? 4। এই পর্যায় সংখ্যা নির্ণয় করা আমাদের জন্য সহজ, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যখন গ্রুপ সংখ্যা নির্ণয় করতে যাই তখনই আমাদের বিপত্তিটা বাজে। তো গ্রুপ সংখ্যা নির্ণয়ের আমাদের কয়টা পদ্ধতি আছে বলেন তো? 3টা পদ্ধতি আছে। গ্রুপ সংখ্যা নির্ণয়ের কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি। তো 3টা পদ্ধতির মধ্যে এইটা হইলো আমাদের 3 নাম্বার পদ্ধতি। এটা কি বলেন তো? তো এইটা আমাদের কয় নাম্বার পদ্ধতিতে করব? 3 নাম্বার। কেন? আমাদের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে? এই 4s2 তে গেছে। সর্বশেষ ইলেকট্রন কোথায় আছে? 4s। দেখেন আমাদের 3 নাম্বার নিয়মে, নিয়ম 3-এ কি আছে বলেন তো? সর্বশেষ ইলেকট্রন যদি s এ যায়, তার আগে যদি d থাকে তবে গ্রুপ কি হবে? ওই s এর উপরে যা থাকবে আর d এর উপরে যা থাকবে সেটার যোগফল। কি বলছি? যে s এর উপরে যা থাকবে আর d এর উপরে যা থাকবে সেটাই কি আমাদের s অরবিটাল আর d অরবিটালের যা ইলেকট্রন থাকবে এই দুটোর যোগফলের দিকে আমাদের গ্রুপ সংখ্যা। তো এইখানে আমরা দেখতে পাইতেছি যে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে? এই s এ গেছে। তার মানে এখানে স্ক্যান্ডিনিয়ামের সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে আছে। সুতরাং গ্রুপ সংখ্যা কি লিখবো বলেন তো? এই 1 + 2 তার মানে 3। তার মানে স্ক্যান্ডিনিয়াম কয় নাম্বার গ্রুপে আছে? স্ক্যান্ডিনিয়াম আমাদের 3 নাম্বার গ্রুপে আছে। ঠিক আছে? তো এই হলো আমাদের এইটা একটা আর হলো এইটা একটা। তো এইটুকু যদি আপনি লেখেন তাহলে আপনাকে কি দিয়ে দিবে? একদম সম্পূর্ণ মার্কস দিয়ে দিবে। এই কেন এটা লেখার দরকার নেই, নিয়ম 3 আপনাদেরকে বোঝানোর জন্য আমি লিখছি। আপনি যদি এই নিয়ম 3 না লেখেন কোনো সমস্যা নাই। এখন আমাকে একটু বলেন এটা কি বুঝতে পারছেন কিনা? আপনারা এটা কি বুঝতে পারছেন? একটু আমাকে বলবেন এটা কি বুঝতে পারছেন কিনা একটু বলবেন। তা আমরা 2টা নিয়মে করি। পর্যায় সংখ্যার নিয়ম কি? আমাদের একটাই। পর্যায় সংখ্যার আলাদা কোনো নিয়ম নাই। পর্যায় সংখ্যার নিয়ম কয়টা? একটা। সর্বশেষ ইলেকট্রন যতগুলা মানে মোট ইলেকট্রন যতগুলা শক্তি স্তরে বিন্যস্ত থাকবে ততগুলাই কি আমাদের পর্যায়। এখানে টোটাল কয়টা? 1 2 3 4টা। 4টা শক্তি স্তরে বিন্যস্ত আছে, এই জন্য পর্যায় সংখ্যা কত? পর্যায় সংখ্যা হলো 4। আর সর্বশেষ ইলেকট্রন, এটা নিয়ম 3 নাম্বার। 3 নাম্বার নিয়ম অনুসারে আমরা জানি যে ইলেকট্রন যদি শেষে যদি s অরবিটালে থাকে তার আগে যদি d থাকে তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ হবে d অরবিটালের ইলেকট্রন সংখ্যা। তো s অরবিটালের ইলেকট্রন সংখ্যা হলো 1 2 আর d অরবিটালের ইলেকট্রন সংখ্যা হলো 1। তাহলে 1 + 2 কত? 3। এইটাই কি আমাদের গ্রুপ সংখ্যা। আর নিয়ম নাম্বার 2 তে ছিল সাথে কি করতে হয়? 10 যোগ করতে হয়। সেটা হলো p তে যদি যায় আর s এ যদি যায়, p এর সাথে যেটা আছে s এর সাথে যেটা আছে এই দুটো যোগ করে সাথে কি 10 যোগ করতে হয়। আচ্ছা, এখন বলা হয়েছে x এবং y দ্বারা গঠিত যৌগটির জলীয় দ্রবণের প্রকৃতি কেমন? জলীয় দ্রবণের প্রকৃতি কেমন এটা মানে কি? জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় নাকি ক্ষারীয় এটা বোঝানো হয়েছে। এখন আমাদের দেখতে হবে এটা কি অম্লীয় নাকি ক্ষারীয়। বুঝা গেছে? দেখেন এখন আমরা একটু নির্ণয় করব। দেখেন তো এখানে কি আছে একটু দেখি ভালো করে। এখানে আছে হইলো x আর z এর কথা বলছে। কি বলছে? x আর হলো y, সরি x এর কথা বলছে আর y এর কথা বলছে। তো এখানে x হলো হাইড্রোজেন আর y কত? এখানে 7 দেওয়া আছে, হলো নাইট্রোজেন। এখানে লিখবেন হাইড্রোজেন, বাংলায় লিখে দিবেন, ঠিক আছে? আর এখানে লিখে দিবেন নাইট্রোজেন। তো এখন এখানে লিখবেন, এখন আর ওই x আর y টানাটানি করবেন। এখন আপনারা কি টানাটানি করবেন? n আর h। তো এখন লিখবেন যে n ও h মিলে গঠিত হয়
কি NH3, N আর H মিলে গঠিত হয় কি NH3 গঠিত হয়। নাইট্রোজেন আর হলো হাইড্রোজেন মিলে কি তৈরি হবে বলেন তো? নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে তৈরি হবে এই নাইট্রোজেন হাইড্রোজেন মিলে কি NH3 হবে, যার জলীয় দ্রবণ, যার জলীয় প্রকৃতি কি বলা হয়েছে যে যার জলীয় দ্রবণ হলো কি ক্ষারধর্মী। এটা আমরা জানি ক্ষারধর্মী, এটা জলীয় দ্রবণ কি ক্ষারধর্মী। এখন আসবেন, এখন আমাদের কি করতে হবে, এই NH3 কিভাবে গঠন হলো এটা আমাদের দেখাইতে হবে। অনেকে এই প্রশ্নটা কি করবে জানেন, এই যে কিভাবে গঠন হলো সেটা দেখাবে না, তারা সরাসরি কি করবে NH3 এর সাথে পানির বিক্রিয়া করাইয়া যে ক্ষারটা উৎপন্ন হয় ওই ক্ষার দেখাই দিবে। কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের এই যে বিক্রিয়াটা কিভাবে হইলো, NH3 কেমনে হইলো এইটা আমাদের দেখাই দিতে হবে। NH3 কেমনে হইলো এটা কি আমাদের দেখাই দিতে হবে, ঠিক আছে? তো এটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, বলেন? N এর ইলেকট্রন বিন্যাস করতে হবে। N এর ইলেকট্রন বিন্যাস কত, এখানে একটু কথা লিখবেন। N এর ইলেকট্রন বিন্যাস 7, এখানে যদি N এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে 1s2 2s2 আর কি হবে 1s2 2s2 2p3, ঠিক আছে? 2p3 না, এটাকে আপনি এইভাবে না লেখা এইটাকে আপনি লিখবেন, আরেকটা লাইন লিখতে পারেন এইভাবে 1s2 2s2 2px1 2py1 2pz1। তো এই যে pz অরবিটাল আছে, p অরবিটালে সর্বমোট কয়টা ইলেকট্রন থাকতে পারে, 6টা ইলেকট্রন থাকতে পারে। কয়টা? 6টা। আর p ভাগ কয়টা, p তো হলো 3টা উপশক্তি স্তর, এই p টা হলো কয়টা উপশক্তি স্তরে, 3টা উপশক্তি স্তরে বিভক্ত, সেটা হলো px py আর হলো pz। আর d হলো কয়টা, 5টা উপশক্তি স্তরে বিভক্ত। আর এটা হলো 3টা শক্তি স্তরে, তিনটার মধ্যে এই 6টা ইলেকট্রন কিভাবে থাকে, 2টা করে থাকে, 2টা 2টা 2টা। তো এখানে আছে কয়টা, 3টা ইলেকট্রন আছে। তো এই জন্য এটা হলো আপনি যখন অনার্স মানে সরি ইন্টারমিডিয়েট উঠবেন তখন এইগুলো এই জিনিসগুলো পাবেন, ঠিক আছে? তো আমি একটু বলে রাখি তখন কিভাবে ইলেকট্রন গুলো যায় জানেন, এখানে যদি 3টা জায়গায় 4টা থাকতো তাহলে আমরা কি করতাম, একটা 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 আগে দিতাম, তারপরে আরেকটা ইলেকট্রন আমরা এই জায়গায় দিতাম। যদি 5টা থাকতো একটা 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 দিতাম, এখানে আরেকটা দিতাম, এখানে একটা দিতাম। 6টা থাকলে প্রথমে 3টা দিতাম, তারপর আবার 3টা দিতাম। তো এখানে যেহেতু আছে 3টা, আপনি বলতে পারেন তো এখানে তো p x এর উপরে 2টা থাকতে পারে আর 2p y এর উপরে একটা থাকতে পারে। না, এরকম থাকবে না, প্রথমে একটা করে ইলেকট্রন বসবে, এটাই বসবে, এটাই বসবে, এটাই বসবে, তারপরে যদি আরো ইলেকট্রন থাকে তখন আবার প্রথম থেকে শুরু হবে। বুঝা গেছে? আচ্ছা, এখন পরে আছে হাইড্রোজেন। হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস তো আমরা জানি 1s1। এখন এই যে আমরা NH দেখতেছি এটা কিভাবে যৌগ গঠন করবে, এটা কি আয়নিক যৌগ গঠন করবে? আয়নিক যৌগ হলেও একটা ধাতু থাকে আর একটা কি থাকে, অধাতু থাকে। একটা গ্রহণ করে আরেকটা ত্যাগ করে, বাট এইখানে আমরা যদি হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন যদি আমরা দিয়ে দিই তাহলে তো কিছু হইতেছে না কাহিনী, এখানে তো আমাদের অষ্টকটা পূর্ণ হইতেছে না। এই জন্য এই নাইট্রোজেন আর হাইড্রোজেন কি করবে জানেন, এখানে এই কি বলে ওইটাকে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠন করবে। তো দেখেন আমি একটু এখানে দেখাই আপনাদেরকে নাইট্রোজেনের ডায়াগ্রামটাকে দেখাই, নাইট্রোজেনের কি ডায়াগ্রামটাকে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এক্সট্রা কথা বলো না, হ্যাঁ? দেখেন এখন আমরা কি করব, নাইট্রোজেনের এইখান থেকে আমরা দেখেন কি করব, প্রথমে একটা ডায়াগ্রাম আমরা অঙ্কন করতে পারি এইভাবে। প্রথম শক্তি স্তরে কয়টা আছে, 2টা ইলেকট্রন আছে, প্রথমে কয়টা, 2টা আছে, এই যে 2টা দিয়ে দিবেন, তারপরে আরেকটা শক্তি স্তর অঙ্কন করবেন, 2টার পরে কি হবে, এইখানে 2টা থাকবে আর এখানে একটা দিবেন, এই একটা দিবেন, তাহলে কয়টা হইলো 1 2 3 4 5 6 7, এই মাঝখানে নাইট্রোজেন লিখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে এটার সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হবে বলেন তো, কয়টা হাইড্রোজেন যুক্ত হবে, 3টা হাইড্রোজেন যুক্ত হবে। কয়টা? 3টা। এখানে একটু লিখবেন আপনারা, এখানে লিখবেন যে এখানে একটা হাইড্রোজেনের সাথে 3টা মানে একটা নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হয়ে 3টা NH বন্ধন গঠন করে। কয়টা NH বন্ধন, কয়টা গঠন করে, 3টা NH বন্ধন গঠন করে। এরপরে এখানে যোগ করবেন কয়টা, 3টা হাইড্রোজেন, কয়টা, 3টা হাইড্রোজেন। এই 3টা হাইড্রোজেন যুক্ত করে তারপরে আপনারা এখানে এইভাবে দিতে পারেন, যেহেতু আমরা ডায়াগ্রাম অঙ্কন করতেছি এইভাবে দিবেন, এখানে একটা হাইড্রোজেন দিয়া এইভাবে একটা ক্রস দিয়ে দিবেন। এখানে কি দিবেন বলেন তো, একটা যদি গোল দেন আরেকটা কি দিবেন, ক্রস চিহ্ন দিবেন। এখন আসেন এটা কিভাবে তৈরি হইতেছে, এটা তৈরি হইতেছে হলো এইভাবে যে এই প্রথমে এইটাকে আবার অঙ্কন করবেন, এই যে 2টা ইলেকট্রন আর এই যে 2টা আর এই যে আগেরটা ছিল, ঠিক আছে?
এখন জাস্ট আপনি কি করে দিবেন, এখানে আপনারা 3টা হাইড্রোজেন অঙ্কন করে দিবেন। কি করবেন, 3টা হাইড্রোজেন অঙ্কন করে দিবেন। এই জায়গায় একটা হাইড্রোজেন আঁকবেন, এই জায়গায় একটা ক্রস দিয়ে দিবেন, ঠিক আছে। আর এইখানে একটা হাইড্রোজেন অঙ্কন করবেন, এখানে একটা ক্রস দিয়ে দিবেন। এইখানে একটা হাইড্রোজেন অঙ্কন করবেন, এখানে একটা ক্রস দিয়ে দিবেন। বুঝা গেছে? আচ্ছা, এটাকে চাইলে আপনি গোল ভরাট করে দিতে পারেন। তো এই হলো কি আমাদের NH3 যৌগ গঠন করে ফেললো। NH3 কি যৌগ গঠন করলো, এটা কি একটা সমযোজী যৌগ। এখন এই N আর H মিলে কি তৈরি হলো বলেন তো, NH3 মিলে কি হইলো, NH3 গঠন হলো। এখন লিখবেন যে এই NH3 এর সাথে পানি যুক্ত করবেন। কি বলছে যে জলীয় দ্রবণে কোন প্রকৃতির, জলীয় দ্রবণে কোন প্রকৃতির। তো এখানে একটু আপনি কাজ করবেন, সেটা হলো এইভাবে লিখবেন যে NH3 এর সাথে পানি যুক্ত করে দিবেন, H2O। তো এটা যোগ করলে কি হবে বলেন তো, NH4OH হবে, NH4OH। এইটা হলো কি আমাদের ক্ষার। এটা কি আমাদের NH4OH, এটা কি, এটাই কি ক্ষারধর্মী, এটা ক্ষারধর্মী। লিখবেন ক্ষারধর্মী, এটা কি ক্ষারধর্মী। এখন এইটা NH4OH এটা কি করবে বলেন তো, HCl এর সাথে যুক্ত হয়ে লবণের পানি উৎপন্ন করবে। HCl এর সাথে যুক্ত হয়ে লবণের পানি, দেখেন এই NH4 এখানে লিখবেন যে এখানে পানির সাথে যুক্ত H2O যুক্ত করলে NH4OH গঠন হয় যা ক্ষারধর্মী। লিখবেন যে পানি যুক্ত করলে NH4OH গঠন হয় যা ক্ষারধর্মী। এখন এই যে ক্ষারধর্মীটা হইলো, এটার সাথে কি যুক্ত করবেন, NH4OH এর সাথে যুক্ত করবেন HCl যুক্ত করলে কি হবে, NH4Cl আর হলো পানি উৎপন্ন করবে। এই যে লবণ আর পানি উৎপন্ন করে, এটা কি লবণ, আমরা কি জানি, আর পানি। এটাতে কেন দেখাইবেন, কারণ আমরা জানি যে ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই লবণ আর পানি উৎপন্ন করে। ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করে, লবণ আর পানি উৎপন্ন করে। এই জন্য আপনি এই জিনিসটা লিখে দিবেন যে লবণ আর পানি উৎপন্ন করলো, এই আমাদের শেষ। এইটুকু যদি লেখেন একদম ফুল মার্কস পাই যাবেন। আচ্ছা, আমি আবার একটু রিপিট করতেছি। দেখেন এখানে আমরা কি করছি, যে আমি আবার একটু রিপিট করি। আমরা প্রথমত কি করছি যে এটা হলো নাইট্রোজেন, এটা হলো ছিল নাইট্রোজেন, আর এটা কি হাইড্রোজেন ছিল, ঠিক আছে। নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কি গঠিত হবে, NH3। এটা আপনাদের জানা থাকতে হবে যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কি গঠিত হয় আর কিভাবে গঠিত হয়, এইটা আপনাদের জানা থাকা লাগবে, ঠিক আছে। তো এই নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে NH3 গঠিত হয়, যার জলীয় দ্রবণ ক্ষারধর্মী। এইটা আপনি প্রথমে লিখবেন। লেখার পরে এখন এই যে NH3 টা গঠন হইলো, এই NH3 গঠনটা আপনি দেখাই দিবেন। NH3 গঠনটা কি করবেন, এখানে এই NH3 এর গঠন দিয়ে কি দেখাই দিবেন, কিভাবে হইলো সেটা দেখাবেন। কিভাবে হইছে, এই যে এটার সাথে এটা বিক্রিয়া করছে, এই যে এইভাবে। আর নাইট্রোজেনের কি, এখানে এই যে 3টা আমাদের বিজোড় ইলেকট্রন আছে, এখানে 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হইয়া এটা গঠন করছে। এটা গঠন করার পরে এই যে NH3 টা হইলো, এই NH3 পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, বলা হয়েছে যে জলীয় দ্রবণের কথা বলছে। কি দ্রবণ, জলীয় দ্রবণ। এটার জলীয় দ্রবণ কি পানির সাথে বিক্রিয়া করাইতে হবে, আর পানির সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হইতেছে, NH4OH গঠন হইতেছে। আর এই যে NH4OH এটাই কি আমাদের ক্ষারধর্মী। এখানে লিখবেন বাংলায় যে পানির সাথে যুক্ত করলে, এখানে H2O যুক্ত করলে NH4OH গঠন হয় যা ক্ষারধর্মী। এখন এটা যে ক্ষারধর্মী, এটা ব্যাখ্যা দিতে হবে না। আমরা কি জানি যে ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। ক্ষার কি করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। তো এই NH4OH হলো ক্ষার, এটা কার সাথে বিক্রিয়া করছে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এইটা হইলো কি ক্ষার, আর এটা কোন জায়গা থেকে আসছে, এইটার জলীয় দ্রবণ থেকে আসছে। এখন বুঝতে পারছেন, বলেন এখন কি বুঝতে পারছেন। তো এটা যদি বুঝতে পারেন, আমরা পরবর্তীতে চলে যাব। আচ্ছা দেখি, তারপরে আমরা চলে যাচ্ছি। এই অঙ্কগুলা কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, হ্যাঁ। জলীয় দ্রবণ কি, হ্যান ত্যান, এইসব প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। এগুলা কিন্তু উত্তর করে জানতে হবে, হ্যাঁ। আর একটা জিনিস বলি, ষষ্ঠ অধ্যায় থেকে মাস্ট একটা প্রশ্ন আসবে, এবং আপনাদের পরীক্ষা হলে যাওয়ার আগে প্রিপারেশন নিয়ে যাইতে হবে যে আপনাদের ষষ্ঠ অধ্যায় থেকে একটা উত্তর আপনারা করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে,
কেমিক্যাল রিঅ্যাকশন এই যে এটা ছিল, এই যে আমি বলি এই যে NH3 সাথে যখন পানি বিক্রিয়া করছে তখন উৎপন্ন হয়েছে NH4OH। এইটা হলো ক্ষারধর্মী। এটা কেন ক্ষারধর্মী? এটা কেন ক্ষারধর্মী এই দেখেন আমি বলি কেমনে হয়েছে। এই যে তিনটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে আর এই যে OH টা যুক্ত হয়েছে, আর আমরা জানি যে OH যুক্ত থাকলে সেটা কি ক্ষার হয়। এখন আসেন এইটা আবার কি করতেছে, কার সাথে বিক্রিয়া করতেছে? HCl এর সাথে। HCl কি অ্যাসিড, অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি হয়? লবণ আর পানি উৎপন্ন হয়। অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি হয়? লবণ আর পানি উৎপন্ন হয়। এখন কি লবণ হবে এখান থেকে? কি লবণ হবে? এই যে NH4Cl হবে আর কি হবে? H2O হবে। ঠিক আছে, এখানে একটু আছে NH4OH। এটার সাথে এটা যখন বিক্রিয়া করবে তখন এইখান থেকে এই OH কে প্রতিস্থাপন করে Cl এখানে বসে যাবে, আর এই OH আর H, এই OH আর হলো H মিললে কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। এই যে পানিটা উৎপন্ন হলো কেমনে? এই OH আর H মিলে পানি উৎপন্ন হয়েছে, আর NH4 আর Cl মিলে কি হয়েছে? NH4Cl উৎপন্ন হয়েছে। আচ্ছা, তারপরটা দেখি এইখানে কি আছে দেখেন। আচ্ছা, এখানে বলা হয়েছে প্রতীক কাকে বলে। তো একটু আগে আমরা কি পড়লাম? প্রতীক পড়ছি না একটু আগে? প্রতীক কাকে বলে? হ্যাঁ, প্রতীক কাকে বলে পড়ছে। এখানে সেম ভাবে আছে প্রতীক কাকে বলে। ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপে কি বলা হয়? প্রতীক বলা হয়। ক্যালসিয়াম একটা মৃৎ ধাতু। কেন ক্যালসিয়াম একটা মৃৎ ধাতু? কেন ক্যালসিয়াম মৃৎ ধাতু? ক্যালসিয়াম হলো 2 নং পর্যায়ে অবস্থিত। 2 নং পর্যায়ে অবস্থিত। 2 নং পর্যায়ে কি ক্যালসিয়াম হলো 2 নং পর্যায়ে অবস্থিত। আর আমরা জানি যে এই 2 নং পর্যায়ে যারা থাকে তারা কি মৃৎক্ষার ধাতু। কেন মৃৎক্ষার ধাতু? কারণ এদেরকে মাটিতে পাওয়া যায়। মাটিতে পাওয়া যায় জন্য এরা কি মৃৎক্ষার ধাতু। এখন এই যে এইগুলা কি বিভিন্ন যৌগ হিসেবে কি থাকে? মাটি থাকে। এর সাথে বিক্রিয়া করে একটা বিক্রিয়া দেখা দিবা, ক্যালসিয়াম H2 এর সাথে বিক্রিয়া করে কি হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এখানে সমতকরণ করে দেখাতে পারো, এখানে একটা 2 দিয়ে দিলে সমতকরণ হয়ে গেল। বুঝা গেছে? এইভাবে দিয়ে দিবা, এখানে একটা 2 দিলেই হয়ে যাচ্ছে। তো আরেকটা আছে, সেটা হলো এই যে H2 উৎপন্ন হয়, এই যে গ্যাস, হলো গ্যাস। ঠিক আছে, এই যে প্রথমে লিখবা যে ক্যালসিয়াম 2 নং পর্যায় সারণীতে ক্যালসিয়াম 2 নং পর্যায়ে অবস্থিত। 2 নং পর্যায়ের মৌলগুলা মৃৎক্ষার ধাতু, কারণ এদেরকে বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায়। তারপরে লিখবেন যে অক্সাইড সমূহ কি করে? পানিতে ক্ষারীয় দ্রবণ তৈরি করে। পানিতে ক্ষারীয় দ্রবণ তৈরি করে। এবারে এই যে এখান থেকে দেখা যাবে ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতেছে আর H2 গ্যাস হইতেছে। এটাই কি আমাদের এই যে মৃৎক্ষার ধাতু এটা প্রমাণ করে। বুঝা গেছে? আচ্ছা, তারপরে আসেন প্রি টেস্টে সবগুলো অধ্যায় থেকে শিওর প্রশ্ন আসবে। সবগুলো থেকে 7টা অধ্যায় থেকে কয়টা আছে? 7টা আছে আপনাদের। ওই 7টা অধ্যায় থেকেই প্রশ্ন আসবে এবং আপনারা সেখান থেকে 4টা অধ্যায় উত্তর করবেন, 4টা প্রশ্ন উত্তর করবেন। ঠিক আছে? প্রি টেস্টে যদি সিলেবাস তো মোটামুটি সবার প্রত্যেকটা অধ্যায়ে আছে, তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে প্রি টেস্টে। আপনারা জানেন আমি সবসময় বলি যে এসএসসি 2026 ভাগ্যবান। কেন ভাগ্যবান জানেন? ভাগ্যবান এই কারণে যে আপনারা যে চ্যাপ্টার গুলো পড়ে যাবেন ওইখান থেকেই প্রশ্ন আসবে, এক্সট্রা কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না। হায়ার ম্যাথের কয়টা চ্যাপ্টার আছে? 7টা চ্যাপ্টার আছে। 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। জেনারেল ম্যাথে 8টা চ্যাপ্টার আছে। 8টা চ্যাপ্টার থেকে 7টার মধ্যে থেকে প্রশ্ন হবে। আপনারা এই 5টা প্রশ্ন উত্তর দিবেন, যা পড়ে যাবেন তাই আসবে, এক্সট্রা কিছু মাথায় রাখা লাগবে না। আপনি যদি বাদ দিতে চান এই অধ্যায় বাদ দেন, কোনো সমস্যা নাই। আপনি যদি চান এই অধ্যায় বাদ দিবেন, কোনো সমস্যা নেই, আপনি অন্যগুলো পড়েন। যেগুলা অধ্যায় প্রশ্ন আছে ওইগুলা থেকে প্রশ্ন হবে এবং আপনি সেখান থেকে জাস্ট 4টা প্রশ্ন উত্তর করবেন। বুঝা গেছে কথা? এই জন্য আমি সবসময় বলি যে এসএসসি 2026 ব্যাচটা অনেক ভাগ্যবান একটা ব্যাচ। অন্য ব্যাচে যেমন সবগুলো অধ্যায় পড়তে হয়, কোথা থেকে প্রশ্ন আসবে জানে না সেটা, কিন্তু এই এসএসসি 26-এ আপনি যা পড়ে যাবেন তাই আসবে পরীক্ষায়। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন পরেরটা কি বলছে? উদ্দীপকের 1 নং এর উৎপাদ যৌগটির 1 অণুর ভর। আচ্ছা, এখানে কি হয়েছে? CH2 আছে। CH2 এটার নাম কি জানেন? এটার নাম হলো কার্বন ডিসালফাইড। এটার নাম হলো কার্বন ডিসালফাইড। এটার নাম হলো কার্বন ডিসালফাইড। এটা বলা হয়েছে যে উদ্দীপকের 1 নং উৎপাদ, মানে উৎপাদের কথা বলা হয়েছে, CH2 এটার কথা বলছে। এই উৎপাদ যৌগটির একটা অণুর ভর। এটা হলো 6 নম্বর অধ্যায়ের প্রশ্ন। কোন অধ্যায়? 6 অধ্যায়ের প্রশ্ন। এটার আণবিক ভরটা বের করেন। আণবিক ভর কত? কার্বন হলো 12,
আর সালফারে কত 32 গুণ হলো 2, তাহলে 12 যোগ হইলো 4 6, তো 4 6 আর হলো 7 76, কত 76 গ্রাম। তো এখন লিখবেন যে কি বলছে যে একটা অণুর ভরের কথা জিজ্ঞেস করে। আমরা কি জানি 6.02 × 10⁻23t অণুর ভর কত 76 গ্রাম, কত 76 গ্রাম। সুতরাং একটি অণুর ভর কত 76 ভাগ হইলো 6.02 × 10⁻23 গ্রাম। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেটর চাপ দিই তাহলে কি আসবে आंसर একটু বলেন তো। 76 ভাগ 10⁻23 1.26 × 10⁻22 গ্রাম। বুঝতে পারছেন? এখানে উৎপাদের কথা বলা হয়েছে। এক নগের উৎপাদ কি এই যে CH2, এটা কি উৎপাদ CH2। তো উৎপাদ যৌগটির একটি অণুর ভর, তার মানে আমরা জানি যে 6.02 × 10⁻23 অণুর ভর হলো আণবিক ভরের সমান, আণবিক ভর কত 76, সুতরাং একটা অণুর ভর কত 76 ভাগ এত। বুঝা গেছে? এটা হলো আমাদের 6 নম্বর অধ্যায়ের অঙ্ক। তা এসএসসি 2026 ভাগ্যবান না? আমি একটু বলি, ভাগ্যবান না। কয়টা অধ্যায়? 7টা অধ্যায় আছে। তো 7টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে। আপনি এই 7টা থেকে 4টা পড়ে যাবেন, এই 4টা থেকে প্রশ্ন পাবেন। বিগত সালের কথা বলি, টোটাল অধ্যায় মনে করেন 12টা। তো 12টার মধ্যে ধরেন যে সাজেশন অনুযায়ী পড়াশোনা করে 2টা অধ্যায় বাদ দিল, 10টা অধ্যায় তারা পড়ে গেছে। বিগত সালে যারা ছিল তারা 10টা অধ্যায় পড়ে গেছে, সেইখান থেকে প্রশ্ন আসছে কয়টা? তারা 5টা প্রশ্ন উত্তর করছে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন উত্তর করছে। আর আপনারা কি করবেন? আপনারা হইলো এই 7টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে। 7টা অধ্যায় বইটা আছে, এই 7টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে, অন্য কোনো অধ্যায় না। যা পড়বেন তাই আসবে। আপনি যে অধ্যায়গুলো পড়বেন ওই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। বুঝা গেছে? তো অন্য যারা ছিল তারা 10টা অধ্যায় পড়ে গেছে, তাদের 3টা অধ্যায় থেকে প্রশ্ন আসতো না, তাদের কি এই 3টা অধ্যায় বাদ যাইতো। তো 3টা অধ্যায় বাদ যাইতো, তো 3টাতে এক্সট্রা পড়া লাগছে। বাট আমাদের এই 3টা এক্সট্রা পড়া লাগতেছে না। ম্যাথের ক্ষেত্রেও সেম। বুঝা গেছে? এইরকম একটা বিষয়। আচ্ছা, তারপরে আমরা চলে যেতেছি। আর আপনারা যখন টেস্ট পরীক্ষার পরে যখন সময় পাবেন, অন্য ব্যাচ কি করতো? পুরো বইটা পড়তো। তারা 2 বছর সময় পাইছে, তাদের সিলেবাস ফুল। আপনারা 1 বছর সময় পাইছেন, আপনাদের সিলেবাস অর্ধেক, ঠিক আছে। কিন্তু তারা পরীক্ষার আগে কি করতো? একদম পুরো বই রিভিশন দেওয়া লাগতো। তো পরীক্ষার আগে তারা 2 মাস সময় পেতো, আপনারা একটু বেশি পাবেন। আপনারা 2 মাস সময়, মনে করেন আমি ধরলাম যে আপনারা 2 মাসই সময় পাবেন। এই 2 মাসের মধ্যে আপনি পড়বেন 7টা চ্যাপ্টার, আর তারা পড়তো কয়টা চ্যাপ্টার? 10টা চ্যাপ্টার। টোটাল হলো 12টা। আমি বলি তারা হলো 12টা চ্যাপ্টার পড়তো, সাজেশন অনুযায়ী 10টা। বাট আপনার কয়টা? 7টা। 2 মাসে তারা পড়ছে 12টা, রিভিশন দিয়েছে, আর 2 মাসে আপনি পড়ছেন কয়টা? 7টা। তাহলে কারা ভাগ্যবান? আপনি ভাগ্যবান। এখন ভাগ্যবান একটু মানে সমস্যা আছে, সেটা কি? যে যখন আপনি ইন্টারমিডিয়েটে যাবেন তখন আপনার জন্য একটু প্যারা হবে, মানে একটু বেসিকটা তো আপনার ক্লিয়ার থাকবে না অতটা। ইন্টারমিডিয়েটে যাই আপনার কি করতে হবে? বেসিক থেকে একটু পড়তে হবে, একটু বেশি পড়তে হবে। তখন স্যাররা আপনাদের ওই অনুযায়ী পড়াবে। এমনিতে নরমালি স্যাররা যেভাবে আলোচনা করে, তো আপনাদের সময় কি করবে জানেন? একটু বেশি পড়াবে, বেসিক থেকে একটু বেশি পড়াবে, যাতে আপনারা বুঝতে পারেন বিষয়টা। বুঝা গেছে? তারপরে উচ্চতর গণিত, এখানে যারা আছেন তারা তো সবাই সায়েন্সের। দেখেন আমি একটু উচ্চতর গণিতের কথা বলি, হায়ার ম্যাথের কথা একটু যদি বলি, হায়ার ম্যাথের 3 নম্বর অধ্যায় আর 4 নম্বর অধ্যায় জ্যামিতি, এখান থেকে প্রশ্ন আসতো প্রত্যেক বছর। এই দুটো অধ্যায় প্রচুর হার্ড মানে অনেক কঠিন। এই দুটো অধ্যায় অনেক কঠিন। তারপর 13 আছে ঘন জ্যামিতি, এটা অধ্যায়টা অনেক কঠিন। এই অধ্যায়গুলো আপনাদের দেয় নাই। এবার 5 আছে, এই 5 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসছে, এগুলোও কঠিন। আপনাদের দিছে কোনগুলা? এই দেখেন 2 দিছে, 2 থেকে 3 থেকে 4টা সৃজনশীল প্রশ্ন আছে, ওইগুলো পড়ে গেলেই কমন। 2 নম্বর অধ্যায়ে আপনি টেস্ট পেপার খুলে দেখবেন যে যা আছে তাই যদি পড়ে যান তাই কমন পড়বে। তারপরে 7 কথা বলি, 7 হলো অসীম ধারা, এইখান থেকে আপনি যা পড়ে যাবেন তাই আসবে। তারপরে আসেন হইলো, তারপরে কত আছে? তারপরে আছে হলো 2 7, তারপরে আছে কত 14 থেকে একটা শিওর দিবেন। তারপরে 8 নম্বর অধ্যায়, আপনি যদি 8 নম্বর নাও পড়েন তাও সমস্যা নাই। তারপরে কত আছে? 11 থেকে একটা উত্তর করবেন, 11 সহজ। তারপর 12, আপনি যদি 12 নাও পড়ে যান সমস্যা নাই। 9 নাও পড়ে যান কোনো সমস্যা নাই, ঠিক আছে। এইখান থেকে এই সহজ অধ্যায়গুলো, একটা অধ্যায় কঠিন, সেটা হলো এই 9 নম্বর অধ্যায়টা একটু কঠিন।
আর বাকি এগুলা সহজ। কিন্তু এমনিতে নর্মালি যে সিলেবাস থাকে 3-4, এই 3-4 জ্যামিতি করা যে কঠিন ছিল, এইগুলো আপনাদের বাদ দিয়ে দিছি। বুঝতে পারছেন আমি কেন বলি আপনাদেরকে ভাগ্যবান? আচ্ছা, এরপরে আসো পরবর্তীতে আমরা যাই, অনেক কথা বলে ফেললাম, যাই হোক। নিজেদেরকে হুদাই তোমরা বলো না যে এরকম কঠিন, এরকম হেই সেই সব কথা নিজেদেরকে হুদাই বলো না। এগুলো হলো কি, ওই যে আঙ্গুর ফল টক একটা কথা আছে না, পড়া পারতেছে না এখন বলে যে আমরা হতভাগা পেয়ে আছি, এই সেই বিশাল কাহিনী করে। বুঝতে পারছো? কিন্তু আসলে তুমি যদি চিন্তা করো, তাহলে তুমি চিন্তা করে দেখবা যে তোমাদের ছিল, তোমাদের জন্য আসলে সহজ বিষয়টা। আচ্ছা, এখন আসো, উদ্দীপকের আর মৌলটি একাধিক যোজতা প্রদর্শন করে। এই আরটা কি? আর হলো সালফার। এই ক্যালসিয়ামের কার্বনের সাথে 2s যুক্ত করে কি উৎপন্ন হয়েছে? CS2। তো এখানে লিখবা যেখানে আর হলো S মানে সালফার, এই সালফার কি করে? একাধিক যোজতা প্রদর্শন করে। তো সালফারের কত? সালফারের যোজনী হলো আমাদের 16। সালফারের কত? 16। সালফারের যোজনী কত? 16। সালফারের যোজনী কত? 16। এই দেখো আমি একটু বলি, 16 ইলেকট্রন বিন্যাসটা একটু করি। 1s2 2s2 2p6, তারপরে 3s2, তারপর কত? p3p কত? 4, 10। হ্যাঁ ঠিক আছে, এই হলো আমাদের সালফারের ইলেকট্রন বিন্যাস। এটা কি আমাদের সালফারের ইলেকট্রন বিন্যাস। তো সালফারের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা প্রথমে কি দেখতে পাইতেছি? কি ভুল হয়েছে নাকি? 2 4 10। তো এখন আসো আমরা এটা একটু ভাঙ্গি, ঠিক আছে? এখান থেকে আমরা কি করি যে 1s2 2s2 2p6 3s2, আর এটা ওই যে আমি কিভাবে বলছিলাম বলো তো, কিভাবে বলছিলাম যে এইটা ভাঙবে 3px 3py 3pz, 3ps 3py 3p কত? z। তো এখানে আচ্ছা আমি একটু নিচে লিখি, তাহলে বুঝতে পারবো। দাঁড়াও আমি একটু নিচে লিখতেছি। এইখানে দেখে দেখো 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। এখন আমরা বলছিলাম যে এই চারটা ইলেকট্রন আমরা কিভাবে দিব? 1 1 1। এরপরে এখানে কি আরো তিনটা হয়েছে, মাত্র কয়টা হয়েছে? 1 2 3টা হয়েছে, তাই না? তো তিনটার পরে কি আরো একটা আছে, চারটা। তো সেটা কোথায় দিব? সেটা আমরা এই জায়গায় দিয়ে দিব। এই যে এখন দেখো কয়টা হলো? 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। তো এইখান থেকে আমরা বলতে পারি যে এখানে যোজনী কত? যোজনী এখানে কত? এই যে দুইটা যোজনী কত? 2। কেন? কারণ এখানে দুটো বিজোড় ইলেকট্রন আছে। আমরা কি জানি যে যোজতা স্তরে যতগুলা বিজোড় ইলেকট্রন থাকবে সেগুলো কি? যোজনী। মানে ওর সাথে যদি কেউ বিক্রিয়া করতে আসে কি করবে বলতো? এই দুটোর সাথে যুক্ত হবে। ইলেকট্রন কি করবে? একটা ইলেকট্রন ওর সাথে যুক্ত হবে আর ওর সাথে যুক্ত হবে। তাহলে ওর যোজনী কত? 2। মানে বন্ধন গঠনকালে ও কয়টা ইলেকট্রন দিবে? 2টা ইলেকট্রন দিবে। বুঝা গেছে? আচ্ছা, এখন বলা হয়েছে এটা কি করে? একাধিক যোজনী প্রদর্শনে সক্ষম। কিভাবে সক্ষম এটা আমরা একটু দেখব। দেখো এখন কি হবে? এই এস যখন একটু উত্তেজিত হবে, এই এস কি হবে? উত্তেজিত। এস কি হবে? উত্তেজিত হয়ে যাবে। যখন উত্তেজিত হবে তখন ইলেকট্রন, এই যে পিতে যে একটা দুটো ইলেকট্রন আছে, এই পিতে দুটো ইলেকট্রন থাকতে পারবে না। এইখান থেকে একটা ইলেকট্রন অন্য জায়গায় চলে যাবে, সেটা আমরা দেখবো এখন। দেখো এই যে 16, তাহলে 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1। এখন এই যে আমি বললাম যে উত্তেজিত হলে একটা ইলেকট্রন চলে যাবে, উত্তেজিত হলে কি করবে? একটা ইলেকট্রন চলে যাবে। ওটা কোথায় যাবে? ওটা যাবে কোথায়? এই যে 3dxy তে চলে যাবে। কি হবে? 3dxy তে একটা ইলেকট্রন চলে যাবে। এখন কয়টা হইলো? বিজোড় ইলেকট্রন কয়টা হইলো? দেখো 1 2 3 4টা। এখানে লিখবা যে যোজনী 4। কি হয়েছে? এখানে যোজনী কি হইলো? 4 হলো। যোজনী কি হয়েছে? 4 হয়েছে। এই যে 1 2 3 4 কি হয়েছে? 1 2 3 4টা যোজনী হয়েছে। এরপরে এটা আবার উত্তেজিত হবে। এটা কি করবে?
আবার উত্তেজিত হবে। আবার যখন উত্তেজিত হবে তখন কি হবে বলতো, তখন এইখানে এস এর যে ইলেকট্রন আছে এটাও ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে কোথায় যাবে, 3p এর পরে কি 3d তে চলে যাবে। এই যে 1s2 2s2 2p6 3s1 3px1 3py1 3pz1 3dxy1 3dyz1। এখানে কয়টা হলো বলতো, 1 2 3 4 5 6টা। এখানে যোজনী কত হইলো, যোজনী 6। এইভাবে কি করে যে সালফার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। এইটুকু লিখে দিলে হয়ে যাবে। তুমি বলবা যে জানা আছে যে অধাতব মৌলের যোজ্যতা স্তরে যতগুলা বিজোড় ইলেকট্রন থাকে ওইগুলাই কি আমাদের যোজনী। তো এইখানে আমরা দেখতে পাইলাম যে এই যে সালফার কি, সালফার এখানে কি হইলো যে এইখানে বিজোড় ইলেকট্রন কয়টা, y1 z1, তো এখানে যোজনী কয়টা, দুইটা। আবার এইখানে বিজোড় ইলেকট্রন কয়টা, এখান থেকে উত্তেজিত হয়ে একটা ইলেকট্রন কোথায় চলে গেছে, ডি অরবিটালে চলে গেছে। তো বিজোড় কয়টা হলো, 1 2 3 4। বিজোড় মানে কি, বিজোড় থাকবে একটা আছে মানে এক বিজোড়, আর জোড় মানে কি দুইটা থাকা। আর এখানে আরেকটা উত্তেজিত হলো, এই এস এর থেকে ইলেকট্রন উত্তেজিত কোথায় চলে গেছে, এই ডি তে চলে গেছে। এখান থেকে এটা কি হবে, তাহলে কি হইলো, এখানে যোজনী কত হইলো, 6। বোঝা গেছে। আবার একটু আমি রিপিট করি, রিপিট করি। তো আমরা এখানে লিখব, আমরা যোজনীর সংজ্ঞাটা লিখবেন যে আমরা জানি অধাতব কোন যৌগের সর্বশেষ শক্তি স্তরে যতগুলা বিজোড় ইলেকট্রন থাকে সেগুলাকে আমরা কি বলি, যোজনী বলা হয়। তো আমরা নরমালি যদি ইলেকট্রন বিন্যাসটা করি, এখানে আমরা জানি যে 1s2 2s2 2p6 3s2 3p4। তো 4 থাকলে সেটা আমরা কিভাবে ভাঙি। তো প্রথমে আমরা কি করব, এই যে প্রথম ক্লাস আমি বলছিলাম, প্রথমে আমরা কি করব, একটা একটা করে ইলেকট্রন দিব, 1 1 1। তো তিনটা যাওয়ার পরে কি চারটা হইতে আরেকটা ইলেকট্রন লাগে, ওই ইলেকট্রনটা কোথায় বসবে, এটার উপরে বসবে। তো বিজোড় কয়টা, একটা দুইটা বিজোড়, এজন্য যোজনী কত, 2। এরপরে যখন এটা একটু উত্তেজিত হবে, এটা কি হবে, উত্তেজিত। যখন এটা উত্তেজিত হয় তখন কি হবে, এইখান থেকে ইলেকট্রনটা চলে যাবে কোথায়, ডি তে চলে যাবে। এখানে জোড় ইলেকট্রন থাকতে দিবে না, উত্তেজিত হইলে বিজোড় হয়ে যাবে। বিজোড় হয়ে কোথায় যাবে, এই জায়গায় চলে যাবে। কয়টা হলো, 1 2 3 4টা হইলো, যোজনী 4। এরপরে যখন ও আরো উত্তেজিত হবে তখন কি করবে জানেন, তখন ওরা এই যে এস এর উপরে যে দুটো আছে এই দুটো থাকতে দিবে না। তখন কি হবে, এই 1 এই জায়গায় চলে যাবে, ডি তে চলে যাবে। বুঝা গেছে। তো যোজনী কত, 6। আচ্ছা, এরপরে আসেন পরবর্তীতে চলে যাচ্ছে আমরা। আরে ভাই গাইডের চিন্তা কর, বোর্ডের প্রশ্ন, বোর্ড চিনেন, বোর্ডের প্রশ্ন, এই বোর্ডের প্রশ্ন সব গাইডেই থাকে, এমন না যে ওই গাইডের প্রশ্ন। অনেকে মানে কি করে, মানে বিরক্ত লাগে তখন যে কি বলে আমার গাইডে তো এই প্রশ্ন নাই। ভাই বোর্ডের প্রশ্ন তো থাকবেই, বোর্ডের প্রশ্ন থাকবে না কেন, যদি পুরাতন গাইড হয় তাহলে না থাকতে পারে, বাট নতুন গাইডেরও তো থাকবে, অবশ্যই থাকবে। বোর্ডের প্রশ্ন কেন থাকবে না, এটা তেমন না যে পাঞ্জারি নিজে প্রশ্ন করছে বা লেকচার বা নিউটন বা রয়্যাল নিজে প্রশ্ন করছে, না এরকম তো না, এটা হলো বোর্ডের প্রশ্ন। বোর্ডের প্রশ্ন সব গাইডেই থাকবে, এই গাইডে নাই ওই গাইডে নাই এরকম কোনো কথা না। এটা হলো 3D তে আমি বলি, 3D তে এক্স কেন হইলো একটু বলতেছি। 3D তে এক্স কেন হইলো, এই যে আমরা যেমন এই যে বলছিলাম না, আচ্ছা এই প্রশ্ন ভালো একটা প্রশ্ন করছো, ঠিক আছে আমি উত্তর দিতেছি। দেখো ডি তে এক্স ওয়াই কেন হলো, তাই তো, এটা একটু বিশ্লেষণ আমি করতেছি। এটা হলো উপশক্তি স্তর, ঠিক আছে, এটা কি উপশক্তি স্তর মানে সাব সেল। হ্যাঁ, পি এর সাব সেল হইলো, পি এর সাব সেল হলো পি এক্স পি ওয়াই পি জেড, এই তিনটা, ঠিক আছে, তিনটা। পি এর কয়টা, তিনটা। ডি এর কয়টা, ডি এর সাব সেল হলো কি জানেন, এটা নির্ধারিত, এটা হলো ডি, একটা হলো এক্স ওয়াই, আরেকটা হলো ওয়াই জেড, আরেকটা হলো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে একটা। তারপরে আরো আছে, সেটা হলো যেমন জেড এক্স, আরেকটা সরি আরেকটা আছে, জেড এক্স আছে, আর হলো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, কয়টা হলো, চারটা। আর আরেকটা আছে হলো ডি জেড স্কোয়ার, এই যে একটা দুইটা তিনটা, এই পি এর সাবসেল কয়টা, এই তিনটা, পি এক্স পি ওয়াই পি জেড। আর ডি এর সাবসেল মানে উপশক্তি স্তর কয়টা, ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, এরকম এটা নির্ধারিত। মনে করেন এটা কোনো বলা যায়, এটা হলো কি আমার নাম কি হাসান, কেন হাসান, আমার নাম হাসান রাখছে তাই হাসান, এরকম।
বিষয়টা এরকম, বুঝতে পারছেন? এখানে যে ডি এর যে এক্স ওয়াই জেড হবে এরকম না, এটা হলো ডি এর জন্য ফিক্সড করা, আর ওটা হলো কি পি এর জন্য ফিক্সড করা। ঠিক আছে, তো এটা যদি ক্লিয়ার হন তো আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই যে কি আছে এখানে এক্স, পাতন কাকে বলে? বাষ্প, এই যে বাষ্পায়ন প্লাস হইলো শীতলীকরণ। বাষ্পায়ন করবেন আবার শীতলীকরণ করবেন, সেটা বলা হয় কি পাতন বলা হয়। ওই যে পাতনটা আমি একটু উদাহরণ দিতে পারি, যেমন ওই যে পানি আছে না, আপনারা পানি ফুটাই খান না? ঢাকা শহরে দেখবেন পানি ফুটাই খায়। তো প্রথমে কি বাষ্পায়ন করে, মানে বাষ্প উঠায়, তখন ময়লাগুলো যখন মরে যায় তখন আবার কি করে শীতলীকরণ করে। শীতলীকরণ করলে কি ওই যে এইগুলো আছে ওগুলা কি আস্তে আস্তে নিচে জমে যায়, তারপর পানি খাওয়া যায়, এটাই কি পাতন। এস এর কোন উপশক্তি স্তর নাই, এস এর একটাই উপশক্তি স্তর, এস এর একটাই, এস এর কোন উপশক্তি স্তর নাই। ঠিক আছে, তারপরে প্রশ্ন হয়েছে যে ইলেকট্রন বিন্যাস এই পর্যায় সারণীর মূল ভিত্তি কেন? ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর কেন মূল ভিত্তি? কারণ ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোন মৌলটা কোন গ্রুপে অবস্থিত বা কোন পর্যায়ে অবস্থিত এটা আমরা জানতে পারি। আবার পারমাণবিক ভরের সাহায্যে আমরা সেটা জানতে পারি না, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা এগুলা জানতে পারি। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা জানতে পারি যে কোন মৌলটা কার সাথে কিভাবে যুক্ত হবে, কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, কয়টা ইলেকট্রন দান করবে, এগুলো আমরা জানতে পারি। তাই ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। ও সরি, পর্যায় সারণীর মূল ভিত্তি বলছে, তো তাহলে আবার ওইটা যাওয়া যাবে না। তখন বলবেন যে পারমাণবিক ভর দ্বারা একটা মৌলের অবস্থান আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারি না। ঠিক আছে, যদি বলা হয়তো যে ইলেকট্রন বিন্যাস কেন গুরুত্বপূর্ণ, তখন এটা বলতে পারতেন যে ইলেকট্রন আদান প্রদানের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করবে নাকি ত্যাগ করবে এটা আমরা বুঝতে পারি এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, তখন বলতে পারতেন। বাট এখানে বলছে যে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। ঠিক আছে, তখন আপনি এইভাবে বলবেন যে আমরা এর মাধ্যমে কোন মৌল কোথায় আছে এগুলো জানতে পারি, এইভাবে দু একটা কথা লিখে বলবেন। সুতরাং পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, এরকম লিখলে আপনাকে ফুল মার্কস দিয়ে দিবে। আচ্ছা, এরপরে আসেন পরবর্তীতে ক নাম্বার হলো বাষ্পায়ন করবেন আবার শীতলীকরণ করা হবে, তারে কি বলা হয়? এই কোন তরলকে তাপ প্রদান করে, আমি বলি শোনেন, কোন তরলকে তাপ প্রদান করে বাষ্পায়ন করা এবং বাষ্পায়ন করার পরে আবার শীতলীকরণ করার প্রক্রিয়াকে পাতন বলা হয়। বোঝা গেছে? আচ্ছা, তো ইলেকট্রন বিন্যাস তো বুঝলেন। এখন বলা হয়েছে ওয়াই এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম কেন? ওয়াইটা আসলে কি? ওয়াই হলো পর্যায় 4 গ্রুপ 11। ওয়াই হলো পর্যায় 4 আর কি গ্রুপ 11। ওয়াই কি আছে? ওয়াই হলো পর্যায় 4 আর গ্রুপ হইলো 11। তার মানে এটা কি বলেন তো? কপার। কপার 29। এগুলো মুখস্থ রাখতে হবে যে আসলে পর্যায় 4 নাম্বার পর্যায় আর গ্রুপ 11 কি আছে। আমি তো আপনাদেরকে বলি, দেখেন এই যে আমি দেখাই দিছি, আমি একটু যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন এখানে পর্যায় নাম্বার 4, পর্যায় নাম্বার 4 এ কি আছে? 1 2 3 4, 4 নাম্বার পর্যায়ের গ্রুপ নাম্বার কত? 11। এই যে 11 কি আছে? কপার আছে। পর্যায় নাম্বার 4 এর গ্রুপ 11 তে আছে কপার। এখন বলা হয়েছে এই কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ব্যাখ্যা করো। স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম এই জিনিসটা কি বলছে আমাদের? ব্যাখ্যা করতে বলছে। এখন আসেন, এই যে 29 কপারের কি ইলেকট্রন বিন্যাস 29, এটা আমরা এই ইলেকট্রন বিন্যাসটা আমরা করি নরমালি, আমরা ইলেকট্রন বিন্যাসটা কি হয়, এটা হওয়ার কথা কি? এই জায়গায় ইলেকট্রন বিন্যাসটা কি হয়? 1s2 2s2 1s2 2s2 2p6 3s2 3p6 3d10, তারপরে হইলো 6 7 8 9 10 11 12, 6 7 8 9 10 11 12, 6 7 8 9 10 11 12 18 18 10 28, আর হলো 4s1। এরকম হওয়ার কথা, তাই না? আমরা নরমালি কি জানি যে ইলেকট্রন বিন্যাস কি এরকম হওয়ার, সরি এরকম হওয়ার কথা, হ্যাঁ এরকম হওয়ার কথা, মানে এইখানে আগে 2 হবে আর এইখানে 9 হবে। এই আমাদের ইলেকট্রন বিন্যাস কি এরকম হওয়ার কথা। আমরা কিভাবে, আমরা কি জানি যে আমরা জানি যে ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে ঢোকে, আগে হইলো 4s এ যায় ইলেকট্রন, তারপরে 3d তে যায়। আমাদের কি জানি, আমরা আগে ইলেকট্রন যাবে 1s এ, তারপরে 2s এ, তারপরে 2p তে, তাই না? তারপরে 2p এর পরে কোথায় যাবে? 2p এর পরে যাবে হইলো 3s 3p 4s 3p, তারপরে 2p এর পরে যাবে হইলো 2p এর পরে যাবে হইলো 3s 3p, 2p এর পরে যাবে হইলো এই যে এমনি আমি বলি
3s, ss, ps, p, 3p, তারপর হইলো 4s, তারপরে হইলো 3d। এই যে 4s এর পরে হলো কি 3d। আচ্ছা, এই যে আমাদের ইলেকট্রন গুলা কিভাবে যায় বলেন তো? আমাদের ইলেকট্রন গুলা যায় হইলো প্রথমে 1s এ যাবে, তারপরে 2s এ যাবে, তারপর 2p তে যাবে, তারপর 3s এ যাবে, তারপর 3p তে যাবে, তারপরে 4s এ যাবে, তারপর কি 3d তে যাবে। তার মানে এইখানে দুইটা গেল, চারটা হইলো, ছয়টা গেল, 10টা, 10 11 12, 12 পরে 6 কত 18, 18 আর 2 কত 20, আর কয়টা বাকি আছে? 29 সহজে বাকি আছে কয়টা? 9টা ইলেকট্রন বাকি আছে। তো এই 9টা আমরা কোথায় দিয়ে দিব? এই 3d তে দিয়ে দিব, ঠিক আছে? কিন্তু আমরা এখানে লিখবা যে এখানে প্রথমে এই লাইনটা লিখবা, তারপর এটা লিখবা যে স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা এইভাবে লিখবা যে স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস। এই যে স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস এইভাবে, ঠিক আছে? তারপরে লিখবা যে আমরা জানি না, কিন্তু লিখবা কিন্তু অর্ধপূর্ণ বা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ ডি অরবিটাল বেশি সুস্থির। কি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ? অর্ধপূর্ণ মানে কি? অর্ধেক। আমরা জানি ডিতে কয়টা ইলেকট্রন থাকতে পারে? ডিতে আমাদের ডিতে কয়টা ইলেকট্রন থাকে বলতো? ডিতে 10টা ইলেকট্রন থাকতে পারে। ডিতে কয়টা ইলেকট্রন থাকতে পারে? ডিতে থাকতে পারে হলো 10টা ইলেকট্রন। বোঝা গেছে? ডিতে থাকতে পারে কয়টা ইলেকট্রন? ডিতে থাকতে পারে হলো 10টা ইলেকট্রন থাকতে পারে। তার মানে অর্ধপূর্ণ মানে কি? অর্ধপূর্ণ মানে হলো D5। তো আমরা জানি যে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ ডি অরবিটাল বেশি সুস্থির। তার মানে যখন একটা জিনিস অর্ধপূর্ণ হয়ে যায় তখন সেটাকে পরিপূর্ণ করার জন্য সেটা বেশি সুস্থির হয়ে যায়। তো এখানে একটু ভালো করে খেয়াল করেন, এই যে 3d এর উপরে কি আছে? 9 আছে। 3d এর উপরে কি আছে? 9। মানে এইটা আর একটা ইলেকট্রন হইলেই কি 10 হয়ে যায়। আর একটা ইলেকট্রন হলে কি হয়ে যায়? 10 হয়ে যায়। এই জন্য এইখান থেকে কি হবে জানেন? এই 4s থেকে একটা ইলেকট্রন যাইয়া এইখানে চলে আসবে। 4s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে? এই 3d এর উপরে যাইয়া 10টা ইলেকট্রন পূর্ণ করবে। আমি একটু আপনাদেরকে বলি, সে বিষয়টা আমি একটু বলি। সেটা হলো আপনাদের তো ফেসবুকের ফলোয়ার আছে বা যাই কিছু আছে, যখন পেজের ফলোয়ার বা গ্রুপের ফলোয়ার মেম্বার, এগুলা যে দেখবেন যখন লাস্টের দিকে চলে যায়, মনে করেন আর 2-3 জন লাগে, 100 মেম্বার পূরণ হইতে আর 2-3 জন লাগে, বা 1000 মেম্বার পূরণ হইতে আর 2-3 জন লাগে, তখন কিন্তু আমরা বলেন যে তাড়াতাড়ি জয়েন করো। আমিও মাঝে মাঝে বলি, আমাদের গ্রুপে যখন মানে ফ্র্যাকশনে থাকে লাস্টের দিকে কয়েকজন মেম্বার লাগে, তখন আমি গ্রুপে বলে দিই যে সবাই জয়েন করে ফেলো যেন পরিপূর্ণ হয়ে যায়। তো এই সময়গুলোতে কি করে? ওরা বেশি সুস্থির থাকে। এই জন্য এইখান থেকে কি হবে জানেন? তাই এখানে লিখবেন যে তাই এখানে 4s থেকে একটি ইলেকট্রন 3d তে যাবে, ফলে 3d 10 হবে। তো ইলেকট্রন বিন্যাসটা নরমাল তাহলে কি হবে? সুতরাং 29 কপারের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s 1s2 2s2 2p6 3s2 3p6 3d 10 হবে, আর 4s এই 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ব্যতিক্রম আছে। আর আরেকটা ব্যতিক্রম আছে আপনাদের, আরো সামনে আরো ব্যতিক্রম আছে কয়েকটা। ওই এফ এর ক্ষেত্রেও সেম। এফ আছে না, এফ এ তো 14টা হইতে পারে, 13টা থাকলে 14টা হয়ে যায়, সেটা আপনাদের নাই। বাট এইটার ক্ষেত্রে ব্যতিক্রম হয়। আর হলো ক্রোমিয়াম, ক্রোমিয়ামের কত? 24। ওই 24 এ যায় কি হয় জানেন? এখানে হলো 3d জায়গায় 5 হয়, আর 4s কি 1 হয়। একই এখানে 3d তে কি হয়? 9 এর জায়গায় 5 হয়, আর এখানে কি হয়? 1 হয়। তার মানে এইটা হলো কি আমাদের ইলেকট্রন বিন্যাস। এটি কি আমাদের স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। লাস্টে লিখে দিবেন যে সুতরাং বলা যায় যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। বোঝা গেছে? আপনি কোনো কিছু লেখেন বা না লেখেন, আপনাকে এই লাইনটা লিখতে হবে যে অর্ধপূর্ণ বা অপূর্ণ, মানে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ ডি অরবিটাল বেশি সুস্থির। ঠিক আছে, যেহেতু 9 হয়ে গেছে, আর একটা ইলেকট্রন হইলেই 10 হয়ে যায়, মানে পরিপূর্ণ হয়ে যায়, তো বেশি সুস্থিত। এই জন্য কি হবে? এই যে 3d কত হবে? 10 হয়ে যাবে। বুঝতে পারছেন? বলেন আমাকে। আচ্ছা, আমাদের ক্লাস আর বেশিক্ষণ হবে না, আর 2-1টা প্রশ্ন আছে, এগুলো সলভ করলেই হয়ে যাবে। ঠিক আছে, কঠিন এগুলো সহজ।
আমি বলি কঠিন না কেন, কারণ এইগুলা যদি পড়ো না এইগুলাই প্রশ্ন আসবে পরীক্ষার সময়, কি এইগুলাই আসবে পরীক্ষার সময়, এইগুলাই আসবে। আচ্ছা, তারপরে পরবর্তীতে কি আছে, ওয়াই এবং জেড দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় হলেও এক্স ও জেড দ্বারা গঠিত যৌগ পানিতে অদ্রবণীয়। আচ্ছা দেখি এটা কি হবে এখানে। আচ্ছা, পরে কি আছে যে এখানে আমরা কি লিখবো যে এক্স ওয়াই আর হলো জেড। এখানে এক্স কি বলেন তো, এক্স হইলো, এই যে আমি একটু দেখাই যে এক্স কি আছে, NH2 আর হলো NP2, আর এন এর মান কত, 2 দেওয়া আছে এখানে 2। আচ্ছা, তো 2 আর হলো কি 2, 1s2, তাহলে আরেকটা বাকি আছে কি, 1s2 বাকি আছে, এইটুকু গুলো দেওয়া আছে, এইটুকু বাকি আছে, কয়টা ইলেকট্রন, 2 2 2, কয়টা, 6টা। তাহলে এই এক্স কি বলা যায় তাহলে বলেন তো, কার্বন। এক্স কি, এক্স হলো কি কার্বন, এক্স কি কার্বন। আর ওয়াই কি পড়লাম আমরা, ওয়াই তো আমরা পড়লাম কপার, ওয়াই কি কপার, ওয়াই কি কপার। আচ্ছা, তো লাস্ট এটা কি আছে, জেড। জেডে কি দেওয়া আছে যে 3s2 3p5। আচ্ছা, 3p5 না, তো আর বাকি আছে কি তাহলে 1s2 2s2 2p6, তার মানে 6 7 8 9 10 11 12 আর কত 5 কত 5 আর 12 কত 17, তার মানে এটা কত পাইলাম 17 পাইলাম। 17 কি ক্লোরিন, এটা হলো কপার, এটা হলো কপার, আর এটা হলো কি ক্লোরিন। বোঝা গেছে? আচ্ছা, তা আমরা এইভাবে যদি কোনো একটা বিক্রিয়া দেওয়া থাকে, যদি কোনো একটা আমাদের এইভাবে যদি দেওয়া থাকে এগুলা, তো তুমি কি করবা, এইভাবে বসায় 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 বুঝতে পারবা যে আসলে কোনটা কোন মৌল। আমরা এখানে জাস্ট বসায় বুঝলাম যেটা কোনটা কোন মৌল, এগুলো দেখানো লাগবে না, এগুলো দেখানোর দরকার না, এগুলো মনে মনে করে ফেলবা। আচ্ছা, তো এখন এখান থেকে লেখা যাবে যে কি বলছে যে ওয়াই আর জেড দ্বারা গঠিত, ওয়াই আর জেড, তাহলে সিইউ ও সিএল দ্বারা গঠিত যৌগটা কি, গঠিত যৌগ হইল CuCl2, CuCl2, যা পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে CuCl2 পানিতে দ্রবণীয় হলেও এক্সারজেড পরে আসতেছি, প্রথমে বলি যে গঠিত যৌগ পানিতে দ্রবণীয় হলেও, দ্রবণীয় কেন, এই যে CuCl2 এটা পানিতে দ্রবণীয় কেন? আচ্ছা, এই যে CuCl2 এটা কি বলেন তো, এটা হলো একটা আয়নিক যৌগ, এটা কি একটা আয়নিক যৌগ, এটা কি আয়নিক যৌগ। এটা কিভাবে ভাঙবে বলেন তো, এইভাবে ভাঙবে, Cu2+ আর হলো 2Cl-, এই যে একটা অংশ আর এই যে একটা অংশ, এই দুটো অংশ কি পানিতে ভাঙে। এটা কি একটা আয়নিক যৌগ, পানিতে যখন দ্রবীভূত হয় তখন কি হয়, এই Cu2+ হয় আর হলো 2Cl- হয়, এইভাবে এই দুটো কি ভাঙে যায়। এখন এই যে যে ভাঙলো, দেখেন যে এই যে Cu2+ আর 2Cl- একটু পাশাপাশি লিখি, এই যে 2Cl-, এই যে Cu2+ আর হলো কি 2Cl-, এই যে যখন ভাঙে, আমি বলি যে CuCl2 এটা ভাঙলে কি হয়, এই কপার 2+, আমি একটু বলি এটা কিভাবে গঠন হয়েছে। এই কপার কি করছে, কপার দুটো ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে Cu2+ হয়েছে। আর এই যে দুটো ইলেকট্রন যে ত্যাগ করলো, এই দুটো ইলেকট্রন কোন দুটো ইলেকট্রন বলেন তো, ওই যে 4s2 ছিল, আমাদের কি ছিল 4s2 ছিল না, ওই 4s2 দুটো ইলেকট্রন ত্যাগ করে, একটু আগে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম, ওইখানে ওই এই যে ও কি করবে, দুটো ইলেকট্রন ত্যাগ করবে Cu2+, আর এই দুটো ইলেকট্রন দুইটা ক্লোরিন গ্রহণ করবে, এইভাবে ও Cu2+ গঠন হয় আর H2Cl- গঠন হয়। এখন আমরা জানি পানিতে কি আছে, পানিতে আছে হইলো এই যে হাইড্রোজেন, এটা হলো Δ2+, আর এটা হলো কি, এটা হলো Δ+, এই জায়গায় 2+ কার সাথে বিক্রিয়া গঠন করবে, সরি এখানে 2+ না, এই যে 2-, এই যে, তো এই যে 2+, এই 2+ কার সাথে আকর্ষণ করবে, এই যে পানিতে যে ও আছে H2O, এটা হলো H2O, এই H2O এইভাবে ভাঙছে, এইভাবে ভাঙা এই Cu2+ আকর্ষণ করবে পানির কার সাথে, পানির এই অক্সিজেন যে অণুটা আছে, এই অক্সিজেন অণুর ও কি করবে, আকর্ষণ করবে, ও কি করবে, অক্সিজেন অণুর আকর্ষণ করবে। তো আমরা এটা কিভাবে লিখবো, আঁকবো কিভাবে, এইভাবে আঁকবো আমরা, দেখেন আমরা এইভাবে আঁকবোই, দেখেন।
তো এইখানে আমরা এইভাবে দিব যে অক্সিজেন দিব, এইভাবে হাইড্রোজেন দিয়ে দিব, আবার এখানে একটা অক্সিজেন দিব, এখানে হাইড্রোজেন দিয়ে দিব, আবার এখানে অক্সিজেন দিব, এখানে হাইড্রোজেন দিয়ে দিব। এখানে কিছু কথা লিখবেন, আমি তো বললাম কি কথা লিখবেন, পানিতে দ্রবীভূত এইটা এটা গঠন করে, অত কিছু লেখার দরকার নাই ডিপলি। আচ্ছা, তারপরে এখানে একটা অক্সিজেন দিয়ে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন দিয়ে দিব। এন কি লিখে দিবেন, এই চিত্র কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে লিখবেন যে ডেল্টা প্লাস 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 ডেল্টা প্লাস, আর এখানে কি 2 ডেল্টা মাইনাস 2 ডেল্টা মাইনাস 2 ডেল্টা মাইনাস 2 ডেল্টা মাইনাস 2 ডেল্টা মাইনাস। এইটাতে আপনি সাজাই লিখলেন। আর এইটাকে আপনি সাজাবেন, এটা সাজাবেন হলো এটার কি দুই প্রান্ত না, এই যে অক্সিজেন আর এই যে এইভাবে না, হাইড্রোজেন এইভাবে না, আর এই হলো মাইনাস প্রান্ত, আর এখানে কি আমাদের প্লাস প্রান্ত। এইটা হলে এইভাবে আসবে, আর এটা কি প্লাস মানে মাইনাস প্রান্ত। এই মাইনাস প্রান্ত তার সাথে আকর্ষণ করবে না, মাইনাসের সাথে আকর্ষণ করবে কে, এই প্লাস আকর্ষণ করবে। তার মানে এটা আমরা কিভাবে সাজাই লিখবো, এইভাবে লিখবো, হাইড্রোজেন হাইড্রোজেন এইভাবে লিখবো, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন এইভাবে লিখবো, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন এইভাবে লিখবো, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন এইভাবে লিখবো, অক্সিজেন। ঠিক আছে, এখানে হলো এখানে সেম ভাবে 2 ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস 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 ডেল্টা প্লাস, আর এই জায়গায় 2 ডেল্টা মাইনাস 2 ডেল্টা মাইনাস 2 ডেল্টা মাইনাস দিয়ে দিবেন। ঠিক আছে, এইভাবে চিত্রটা আঁকে দিবেন। এইভাবে কি করবেন, চিত্রটা আঁকে দিবেন। এখানে লিখবেন যে CuCl2 এর পানিতে দ্রবণীয়তা, কি লিখবেন, CuCl2 এর পানিতে দ্রবণীয়তা, CuCl2 এর পানিতে দ্রবণীয়তা। ঠিক আছে, এই চিত্রটা এঁকে দিবেন। আর উপরে কিছু লিখবেন যে এখানে CuCl2 যখন পানিতে দ্রবণীয় হয় তখন এর দুইটা প্রান্ত তৈরি হয়, একটা Cu2 প্লাস আর একটা কি 2Cl মাইনাস। তো এরপরে এরা এই Cu2 প্লাস পানির O2 মাইনাসের সাথে আকর্ষণ করে, আর Cl মাইনাস পানির H প্লাসের সাথে আকর্ষণ করে। এইভাবে এরা পানিতে দ্রবীভূত হয়। তারপরে এই চিত্র রাইখা দিবেন। তারপরে কি আছে যে X আর Z, X কি আছে এখানে, X হলো আমাদের কার্বন, কার্বন আর Cl, এটা দিয়ে কি গঠন হয়, CCl4 গঠন হয়। কার্বন এটা দিয়ে কি তৈরি হয়, CCl4, কি তৈরি হয়, CCl4 তৈরি হয়। এই CCl4 হলো অপোলার সমযোজী। নরমালি সমযোজী যেগুলো আছে সেগুলো কি আমাদের এই পানিতে দ্রবীভূত হয় না। এই যে CCl4, এই CCl4 লিখে দিবেন, এইভাবে লিখবেন, কার্বন 4 অপোলার সমযোজী যৌগ। কি লিখবেন, অপোলার সমযোজী যৌগ। এটি আয়নিত হতে পারে না বলে পানির অণু দ্বারা, এই যে এইভাবে আমি বলি, এইভাবে লিখবেন যে অপোলার সমযোজী যৌগ, এটি আয়নিত হতে পারে না বিধায় পানির অণু দ্বারা আকৃষ্ট হয় না। আয়নিত হতে পারে না বিধায় পানির অণু দ্বারা আকৃষ্ট হয় না। হাতে লেখা বোঝা যায় না, আমি একটু বাংলায় বলে দিই, লিখবেন CCl4 অপোলার সমযোজী যৌগ বিধায় এটি আয়নিত হতে পারে না বিধায় পানির অণু দ্বারা আকৃষ্ট হয় না। আকৃষ্ট হবে কখন, যখন পানির মধ্যে আপনি ফেলবেন, ও যদি আয়নিত না হয়, আয়নিত না হলে তো ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত আসবে না, আর ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত না আসলে তো কারো প্রতি আকর্ষণ হবে না। এখানে যেমন ওর কপার 2 প্লাস, এই কপার 2 প্লাস কার সাথে আকর্ষণ করছে, 2 মাইনাসের সাথে আকর্ষণ করছে। ভালো করে খেয়াল করবেন, সবকিছু কার কার আকর্ষণ হয়, প্লাসের সাথে মাইনাসের আকর্ষণ হয়। প্লাস প্লাস কখনো আকর্ষণ হয় না, মাইনাস মাইনাস আকর্ষণ হয় না, বিকর্ষণ হয়। তো আয়নিত হইয়া CO2 প্লাস হয়েছে, এই জন্য এই 2 প্লাস কার সাথে আকর্ষণ করছে, এই 2 মাইনাসের সাথে আকর্ষণ করছে। আবার এই H প্লাস কার সাথে আকর্ষণ করছে, Cl মাইনাসের সাথে আকর্ষণ করছে। এই কারণে ও কি দ্রবীভূত হয়েছে, একদম মিশে গেছে। কপারটা একদম অক্সিজেনের সাথে মিশে গেছে, আর ক্লোরিনটা হাইড্রোজেনের সাথে মিশে গেছে। কিন্তু এই CCl4 আয়নিত হইতে পারে নাই বিধায় ওর কোনো প্রান্ত তৈরি হয় নাই, এই জন্য পানি দ্বারাও কি আকৃষ্ট হয় নাই। ক্লিয়ার, এইভাবে জাস্ট লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওই যে কপার 2 প্লাস কেমন হয়েছে, কপার 2 ইলেকট্রন ত্যাগ করছে,
আর দুইটা ক্লোরিন, এই দুইটা ওর ত্যাগ করা দুইটা ইলেকট্রন ওই দুইটা ক্লোরিন গ্রহণ করছে, এই জন্য কপার 2+ আর 2Cl- গঠন হয়েছে। বোঝা গেছে? 4 নম্বরে দেখি কি আছে। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলা হয়? দস্তার যোজনী ও যোজিত ইলেকট্রন সমান হবে কি? পি ও কিউ দ্বারা গঠিত গঠন। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? কি তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? যখন দুইটা পরমাণু, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? যখন দুইটা পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে ইলেকট্রন শেয়ার করে বন্ধনে আবদ্ধ হয়, তখন প্রত্যেকটা অণু বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। এইটা কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা। একটু উদাহরণ দেই। যেমন ধরেন ক্লোরিনের কথা যদি বলি, ক্লোরিন, এই ক্লোরিনের কি দুইটা ইলেকট্রন, তারপরে 8টা ইলেকট্রন, এই যে, আর লাস্টে কয়টা ইলেকট্রন আছে? এই দুইটা দুইটা দুইটা, আর এখানে একটা ইলেকট্রন। আর এই ক্লোরিনের সাথে যুক্ত হয় কে বলেন তো? হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন। তো ওরা কি করছে? সমযোজী যৌগ গঠন করছে, মানে ইলেকট্রন কি করছে? শেয়ার করছে। দেখেন ইলেকট্রন কি করছে? শেয়ার করছে। মানে ইলেকট্রন কিভাবে শেয়ার করলো? এই হাইড্রোজেনে একটা ইলেকট্রন দিছে, যদি আপনি হাইড্রোজেনের দিকে তাকান তাহলে ওর দুটো ইলেকট্রন পূর্ণ আছে, তার মানে ওর অষ্টক পূর্ণ। আবার যদি আপনি ক্লোরিনের দিকে তাকান, ওরও কি অষ্টক পূর্ণ। এখন কথা হইলো, এই যে ক্লোরিন, ও কি করে জানেন? এই যে বন্ধন যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা ও নিজের দিকে আকর্ষণ করে। আবার সেম ভাবে এই বন্ধন জোড় ইলেকট্রনটাকে এই হাইড্রোজেন তার নিজের দিকে আকর্ষণ করে। এই যে যে আকর্ষণ করতেছে, এইটার নামই হলো তড়িৎ ঋণাত্মকতা। হাইড্রোজেন বলে যে এটা আমার, আর ক্লোরিন বলে যে এটা আমার। বোঝা গেল? এইটাই হলো তড়িৎ। আমি যদি বলি, এই যে মনে করেন রুম আছে একটা, এই যে একটা রুম, এই যে একটা রুম, আর এই যে একটা রুম, এই রুমের কমন ওয়াল কোনটা? এটা না? এই লোক বলতেছে এই ওয়াল আমার, এই লোক বলতেছে এই ওয়াল আমার। তার মানে এই যে টানাটানি, এটার নাম হলো কি? তড়িৎ ঋণাত্মকতা। এটার নাম কি? তড়িৎ ঋণাত্মকতা। বোঝা গেছে? আচ্ছা, তারপরে বলা হয়েছে যে দস্তার যোজনী আর যোজিত ইলেকট্রন সমান হবে কি? দস্তা কি বলেন তো? দস্তা হলো জিঙ্ক। দস্তা কি? দস্তার বা এই যে জিঙ্কের বাংলা হলো দস্তা। দস্তা জিঙ্কের বাংলা। তো দস্তা কত? 30। দস্তা কত? 30। জিঙ্কের ইলেকট্রন হলো কত? 30। ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। তার মানে এখানে কি আছে? এখানে ইলেকট্রন হলো জোড় অবস্থায় আছে। ঠিক আছে? তো এখানে বলা যায় যে আমরা জানি কি? আমরা জানি কি বলেন তো? আমরা জানি হইলো, আমরা কি জানি বলেন তো? আমরা জানি যে কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই কি? তার যোজ্যতা। কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলা ইলেকট্রন থাকে সেটাই কি? যোজ্যতা। তো এইখানে যোজ্যতা কত? যোজ্যতা কত? এখানে 2, কারণ সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। আচ্ছা, আবার একটা একটা মৌল যখন যৌগ গঠন করে, তখন তার ইলেকট্রন আদান প্রদানের যে ক্ষমতা, বা সে যখন যৌগটা গঠন করে সেখানে তার যে অবদান, সেটাই হলো কি? তার যোজনী। এখানে আমরা দেখতে পাইতেছি যখন ও যৌগ গঠন করে তখন ও 2টা ইলেকট্রন দিয়ে দেয়। তখন 2টা ইলেকট্রন যখন দেয়, তখন এটাকে আমরা কি বলবো? যোজনী। তার মানে এই দস্তা বা জিঙ্কের যোজনী আর যোজিত ইলেকট্রন সমান হবে। যোজনী যে কথা, যোজিত ইলেকট্রন কি হবে? সেম হবে। ঠিক আছে? যোজনী যে কথা, যোজিত ইলেকট্রন কি হবে? সেই একই হবে। আর এই যে ক নাম্বারের উত্তর বইতে সরাসরি আছে। বইতে আমি বলি, বইতে এই যে বইতে আমি বলি একটু, বইতে আমি বলতেছি তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে বইতে সরাসরি, আমার এটা বলা লাগবে না, আমি বলে দিই এটা কোথায় আছে। এটা হলো বইয়ের এই যে 73 নাম্বার পেজে। ক নাম্বারটা হলো বইয়ের 73 পেজ। 73 পেজে এফ নাম্বার হিসেবে সরাসরি দেওয়া আছে। ঠিক আছে? এইটা। আর আমি বুঝাই দিলাম কিভাবে। যখন ওই যে একটা সাথে আরেকটা আকর্ষণ করে,
তখন ওটা ওটা তড়িৎ কথা বলে। সংজ্ঞাটা আপনারা বই থেকে পেজ নাম্বার এই বইয়ের পেজ হলো 73 নম্বর পেজ থেকে দেখে নিন, ঠিক আছে? সরাসরি সংজ্ঞা দেওয়া আছে, সরাসরি সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন কি আছে, ওই যে জিঙ্কে বললাম, জিঙ্কে হলো আমরা জানি যে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন কি যোজতা ইলেকট্রন। তাহলে জিঙ্কের সর্বশেষ শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে? দুইটা। তার মানে জিঙ্কের যোজতা কত? 2। আর যোজনী হইলো কোন একটা যৌগের কোন একটা যৌগ গঠন করার যে ক্ষমতা, মানে ও যতগুলো ইলেকট্রন দেয় বা গ্রহণ করে ওটাই কি তার যোজনী। তার মানে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে, ওই কি তার যোজনী, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের প্রশ্ন, পরবর্তীতে প্রশ্ন আছে হইলো যে পি আর কিউ মৌল দ্বারা গঠিত বন্ধন গঠন প্রক্রিয়া। পি আর কিউ, এখানে পি কত আর কিউ কত? এখানে পি কোনটা বলেন তো? পি তে কয়টা ইলেকট্রন আছে? 1 2 3 4 5 6 7 8টা আছে। 8টা মানে হলো অক্সিজেন। 8টা মানে কি? 8টা মানে হলো অক্সিজেন। পি হলো কি? অক্সিজেন। আর কিউ, কিউ কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। হ্যাঁ, পি হলো 11টা আছে। তাহলে কিউ, কিউ হইলো সোডিয়াম। কি হলো কি? সোডিয়াম। এখন এই অক্সিজেন আর সোডিয়াম মিলে কি যৌগ গঠন করবে? অক্সিজেন আর সোডিয়াম মিললে কি যৌগ গঠন করবে? তো আমরা যদি অক্সিজেন ইলেকট্রন বিন্যাসের দিকে তাকাই, 1s2 2s2 2p4, 1s2 2s2 2p4। আর যদি আমি কি করি, সোডিয়ামের দিকে তাকাই, তাহলে ওর আছে কয়টা? ওর হলো 8টা, আর হলো 11টা। 11টা 1s2 2s2 2p6 3s1, 6 7 8 9 10 11, ঠিক আছে? আর এটা আমরা কিভাবে করতে পারি বলেন তো? 1s2 2s2 2px 2py 2pz 1 1 1। আরেকটা বাকি আছে, এখানে এটা 2 হবে। তার মানে আমরা এখানে দেখতে পাইতেছি যে অক্সিজেনের যোজতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2টা। 2টা বিজোড় ইলেকট্রন আছে, তার মানে ওর যোজনী কত? 2। এখন কি করবে যে এই যে সোডিয়াম, এই সোডিয়াম কি হবে? ওর সাথে এখানে একটা যোগ করবে, এখানে একটা যোগ হবে। এই দুটো যুক্ত হইয়া সোডিয়াম কি গ্রহণ করবে? অক্সিজেন হলো তোমার 2টা ইলেকট্রন গ্রহণ করবে। আর সোডিয়াম কি করবে? 2টা সোডিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করবে। 2টা সোডিয়াম কি করবে? 2টা ইলেকট্রন ত্যাগ করে কি করবে? আয়নিক যৌগ গঠন করবে। কি এর কোনো শেয়ার নাই, কি করবে? আয়নিক যৌগ গঠন করবে। কি করবে? আয়নিক যৌগ গঠন করবে। তো দেখেন এখানে কিভাবে গঠন হইতেছে আমি একটু বলি। এইভাবে করবেন, দেখেন এটা ডায়াগ্রাম এঁকে দিবেন। এখানে এইভাবে লিখবেন যে 2টা সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতেছে 2টা, 2Na প্লাস, কি হয়েছে? 2Na প্লাস উৎপন্ন করছে। আর অক্সিজেন যেটা আছে, 2টা অক্সিজেন কি করছে? 2টা ইলেকট্রন গ্রহণ করে কি উৎপন্ন করছে? O2 তৈরি করছে। কি তৈরি করছে? O2, সরি O2 মাইনাস। বোঝা গেছে? তো এই যে ও 2টা ইলেকট্রন গ্রহণ করে কি করবে? O2 মাইনাস হবে। এটা হলো সমতা করার জন্য এখানে 2টা ইলেকট্রন দেওয়া হয়েছে। তো এই হলো আমাদের বিষয়টা, ঠিক আছে? এখন কথা হইলো আমাদের এখানে ডায়াগ্রাম আঁকবো কিভাবে, এখানে ডায়াগ্রাম অঙ্কন করবো কিভাবে। দেখেন আমরা ডায়াগ্রামটা কিভাবে অঙ্কন করব। তো দেখেন অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? এই অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? অক্সিজেনের ক্ষেত্রে হলো আছে হলো 1s2 2s2, 1s2 মানে এই জায়গায় আছে 2টা। আচ্ছা একটু মাঝখানে আঁকি তাহলে ভালো হবে। এই যে হলো আমাদের অক্সিজেন। অক্সিজেন আছে কয়টা? 2টা আছে। আর কয়টা আছে? 2টা। দ্বিতীয় সূত্র আছে 2টা 2টা একটা একটা, এই যে 2টা 2টা, আর এইখানে একটা আর এইখানে একটা। এটা হলো আমাদের অক্সিজেন, ঠিক আছে? এটা কি আমাদের অক্সিজেন, এটা হলো কি অক্সিজেন। আচ্ছা, আর এইখানে আমরা একটা সোডিয়াম অঙ্কন করব। সোডিয়ামে কি প্রথমে আছে হলো 2টা, আর পরে আছে কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8। এখানে একটা কাজ করবেন, এখানে ক্রস দিয়ে দিবেন, ক্রস। একটা গোল দিলে একটা ক্রস দিবেন, ঠিক আছে? এই যে, আর এই যে লাস্টে কি একটা ক্রস, এই ক্রস এই জায়গায় চলে যাবে, এখানে একটা ক্রস দিয়ে দিবেন, ঠিক আছে? সেম ভাবে এখানে আরেকটা অঙ্কন করবেন। এই যে 2টা
এই সোডিয়াম এটা 1 2 3 4 5 6 7 8 আর এই যে এখানে একটা দিয়া ও এখানে ক্রস দিবেন ক্রস সরি এখানে এটা ক্রস দিয়ে করবেন একটা ক্রস দিবেন একটা গোল দিবেন একটা ক্রস একটা গোল একটা ক্রস একটা গোল তো তারপরে আরেকটায় যাইয়া লাস্টে এই যে একটা ক্রস এইটার এই জায়গায় পাঠিয়ে দিবেন এই জায়গায় ক্রস দিয়ে ঠিক আছে এই হইলো আমাগো এন দিয়ে দিবেন সোডিয়াম এখানে অক্সিজেন এখানে কি সোডিয়াম সোডিয়াম অক্সিজেন আর কি সোডিয়াম হ্যাঁ একটাই তো দান করে ও তো একটাই দান করলো দুইটা সোডিয়াম দুইটা ইলেকট্রন দান করছে দুইটা সোডিয়াম দুইটা ইলেকট্রন দান করছে কি করছে দুইটা সোডিয়াম দুইটা ইলেকট্রন দান করছে বুঝা গেছে দুইটা সোডিয়াম দুইটা ইলেকট্রন দান করছে এরপরে আরেকটা চিত্র আঁকতে হবে সেটা হলো এইভাবে আঁকবেন এই জায়গায় তাহলে কি হবে এটা তো একটা ঘর তো চলে গেল এখানে এইভাবে দিয়া এমনে ক্রস দিবেন এইভাবে দিয়া এই যে ক্রস 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 এখানে একটা দাগ দিয়া এন প্লাস দিয়ে দিবেন ঠিক আছে এটা হলো সোডিয়াম আর এরপরে দিবেন কি যে এখানে আরেকটা দিবেন অক্সিজেন দিবেন অক্সিজেনের এখানে কি এমনি দিয়া গোল দিবেন এটা সোডিয়াম এটা কি উৎপন্ন হলো সোডিয়াম প্লাস উৎপন্ন করছে কি করছে এখানে প্লাস দিয়ে দিবেন প্লাস আর এটা হলো মাইনাস উৎপন্ন করছে 0 0 0 0 0 0 0 0 আর এটা কি করছে 2 মাইনাস এটা হলো কি প্লাস আর এটা কি 2 মাইনাস তো এখানে একটা কাজ করতে পারেন সেটা হলো আপনারা এই জায়গায় একটা দুইটা তো এখানে এটা এন তো এমনি এটা ক্রস দিয়ে দিবেন ক্রস তো এটা কি হইলো ও 2 মাইনাস আর এটা হলো Na প্লাস এটা হলো সোডিয়াম প্লাস আর এটা কি ও 2 মাইনাস বুঝা গেছে আচ্ছা তাহলে কি গঠন হলো Na কয়টা দুইটা তাহলে এটা গঠন হলো কি Na2O এই যে সোডিয়াম অক্সাইড উৎপন্ন হলো কি উৎপন্ন করছে সোডিয়াম অক্সাইড উৎপন্ন করছে এটা বলেন এটা কি বুঝতে পারছেন আমাকে একটু বলেন এটা একটু আমাকে জানান যে এটা কি বুঝতে পারছেন কিনা তো আমাকে একটু জানান যে এটা কি বুঝতে পারছেন কিনা হ্যাঁ এইগুলা করলেই হবে আর কিছু বোর্ডের কিছু সলভ করলেই হয়ে যাবে ঠিক আছে এটা কি বুঝতে পারছেন তো আমি আবার একটু বলি যে এখানে অক্সিজেন কি আমাদের 4টা আর এখানে সোডিয়াম আছে সোডিয়াম কি হবে একটা ইলেকট্রন ত্যাগ করবে সোডিয়াম তো দুইটা সোডিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করবে আর অক্সিজেন কি করবে দুটো ইলেকট্রন গ্রহণ করে তারপর আমাদের এই জায়গা থেকে কি করবে এই যে জায়গায় ও একটা ইলেকট্রন দিয়ে দিবে আর ও একটা ইলেকট্রন দিয়ে দিবে আর এইখানে কি হলো লাস্টে এই জায়গায় লাস্টে শক্তি স্তর কিন্তু নাই দেখছেন এই যে লাস্টে যে একটা শক্তি স্তর ছিল এটা কিন্তু এই জায়গায় নাই এই কারণে কি হয়েছে এটা প্লাস হয়ে গেছে আর এই জায়গায় যে এক্সট্রা ইলেকট্রন আইছে এই যে এক্সট্রা ইলেকট্রন দিয়ে দিছে আর জায়গায় 2 মাইনাস দিয়ে দিছি ঠিক আছে আচ্ছা তারপরে লাস্টের যেটা আছে সেটা হলো আমাদের বলা হয়েছে যে ROS মৌলের বন্ধন গঠনকালে এর একটা যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম ভঙ্গ করে অষ্টক নিয়মটা কি বলেন তো অষ্টক নিয়মটা হইলো অষ্টক নিয়ম কি জানেন অষ্টক নিয়ম হলো সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে এটা হলো অষ্টক নিয়ম সর্বশেষ শক্তি স্তরে যে 8টা ইলেকট্রন থাকে এটার নাম কি অষ্টক নিয়ম বোঝা গেছে এটা হলো কি অষ্টক নিয়ম তো RRS আর হলো কি আর হইলো আর কি আমি দেখি গুনি কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 তো 15 কি ফসফরাস 15 হলো পি ফসফরাস 15 ওকে 1 2 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এখানে ভুল আছে এই জায়গায় আরেকটা ইলেকট্রন হবে বুঝছেন এই জায়গায় একটা ইলেকট্রন হবে এই জায়গায় আরেকটা ইলেকট্রন হবে এটা দেয় নাই চিত্রে আরেকটা ইলেকট্রন হবে বুঝছেন এটা মনে হয় মুছে গেছে এইখানে আরেকটা ইলেকট্রন হবে তার মানে এস হলো কি এস হলো ক্লোরিন ঠিক আছে আচ্ছা তো কি বলা হয়েছে যে ROS মৌলের বন্ধন গঠনকালে একটা যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম ভঙ্গ হয় একটা যৌগ হ্যাঁ একটা যৌগের ক্ষেত্রে কি হয় অষ্টক নিয়ম ভঙ্গ হয় একটা যৌগের ক্ষেত্রে কি হয়
অষ্টক নিয়ম ভঙ্গ হয়। তো এইখানে দুইটা যৌগ গঠন করে, একটা হইলো এই পি, এটা হলো এস হলো সিএল, হ্যাঁ, আর পি হলো ফসফরাস, এস হলো সিএল, হ্যাঁ, আমি একটু দেখাই দাঁড়ান যে আর আর হইলো পি মানে 15টা ফসফরাস, আর এস হইলো ক্লোরিন মানে কয়টা 17টা। একটা হলো PCl3 গঠন করে আর একটা হলো PCl5 গঠন করে। এখন এই PCl3 যখন গঠন করে তখন অষ্টক নিয়ম ফলো করে, অষ্টক নিয়ম ফলো করে, আর এটা যখন গঠন হয় তখন অষ্টক নিয়ম ভঙ্গ করে। কিভাবে? PCl3 যখন গঠন হয় তখন অষ্টক নিয়ম ফলো করে, আর PCl5 যখন গঠন হয় তখন অষ্টক নিয়ম ভঙ্গ করে। অষ্টক নিয়ম ভঙ্গ করে, কিভাবে ভঙ্গ করে? এখন এখানে যেহেতু বলছে যে এর একটা যোগের ক্ষেত্রে অষ্টক নিয়ম ভঙ্গ করে, তো শুধুমাত্র যে ভঙ্গ করছে ওইটা আমাদের দেখাইতে হবে। যেইটা অষ্টক নিয়ম ভঙ্গ করে না ওইটা দেখানোর দরকার নাই, যেটা ভঙ্গ করে সেটা আমাদের দেখাইতে হবে। ঠিক আছে? তো দেখেন এই যে সিএল এর ইলেকট্রন বিন্যাস তো আমরা জানি, এই সিএল যেটা আছে সিএল এর ইলেকট্রন বিন্যাস তো আমরা জানি। সিএল এর ইলেকট্রন বিন্যাস কি হয়েছে যে 1s2 2s2 2p6 3s2 3p6 কত 6 7 8 9 10 11 12, এখানে কি হবে পি 3s2, এই এই জায়গায় হলো ইলেকট্রন বিন্যাসে কি হয় এই জায়গায় কত আছে, এখানে কয়টা হবে, এখানে হবে হলো 6 7 8 9 10 11 12, 12 আর 5টা হবে, এখানে 5 হবে। তো এইখানে আমাদের ইলেকট্রনটা হয় এরকম যে 1s2 2s2 2p6 3s2, আচ্ছা আমি একটু বড় করে লিখি দাঁড়ান একটু দেখেন, আমি এইভাবে লিখি 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz 3pz1। ঠিক আছে? এই যে একটা ইলেকট্রন আছে ওই কি সবার সাথে গঠন করে, আর এই যে পি আছে 15টা, এই পির ক্ষেত্রে আমি বলি পির যে এই পাশ থেকে করি, পির যে 15টা আছে এইখানেই ঝামেলাটা করে। ঠিক আছে? এই পির যে 15টা এটাই কি ঝামেলা করে। তো 15টা ইলেকট্রন কেমনে হবে 1s2 2s2 2p6 1s2 2s2 2p6, এই যে 3s কত 10টা হলো, আর কি 3s2 আর কি হবে 3p3, এই যে। ঠিক আছে? এখন এইটা তো নরমাল ইলেকট্রন বিন্যাস, নরমাল ইলেকট্রন বিন্যাস কেমনে, এই যে 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1। তো এইখানে কি হইতেছে, এটা হলো PCl3 গঠন করে, মানে এইখান থেকে এই যে একটা ইলেকট্রন ওর সাথে একটা যুক্ত হয়, ওর সাথে একটা যুক্ত হয়, ওর সাথে একটা যুক্ত হয়, এই তিনটার সাথে তিনটা ক্লোরিন যুক্ত হয়। এখানে এই যে পির সাথে তিনটা ক্লোরিন যুক্ত হয়, তিনটা ক্লোরিনের সর্বশেষে এই যে 1 এইগুলা এটার সাথে এটার সাথে এটার সাথে যুক্ত হয়ে PCl3 গঠন করে। কিন্তু এই পি যখন উত্তেজিত হয় তখন ইলেকট্রন বিন্যাস কি হয় জানেন, এই 1s2 2s2 2p6 এই 3s1 হয়ে যায়, 3s কি হয়ে যায় 1, আর এই যে 3px1 3py1 3pz1, আর এই যে 3dxy তে একটা চলে যায়, 3dxy থেকে একটা ইলেকট্রন চলে যায়। তো কয়টা হইলো 1 2 3 4 5টা হইছে। তো এই 5টার সাথে 5টা ক্লোরিন যুক্ত হয়, এইখান থেকে আমাদের গঠন হলো PCl5। এখন আসেন যে PCl5 গঠন হলো ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অষ্টক পূর্ণ হয় না কেন, অষ্টক নিয়ম কিভাবে ভঙ্গ হয় এইটা আমরা একটু দেখব। অষ্টক নিয়ম কিভাবে ভঙ্গ হয় এইটা আমরা এখন একটু দেখবো। দেখেন তাইলে অষ্টক নিয়ম কিভাবে ভঙ্গ হয়, আমি যদি এখানে পিটা অঙ্কন করি, পি তো প্রথমে কয়টা আছে দুইটা, এই যে দুইটা দিয়ে দিলাম, এখানে তো আটবে না, আমি একটু এখানে অঙ্কন করি দাঁড়ান, নিচে কি আটবে, কতটুকু জায়গা আছে নিচে, আচ্ছা আটবে না মনে হয়, দাঁড়ান PCl5 না, আমি উপরে অঙ্কন করি, আচ্ছা এই নিচে থাক কি দাঁড়ান, এই যে এখানে ক্লোরিনের পি এর কয়টা দুইটা ইলেকট্রন, এই যে দুইটা, এটা হলো পি,
2টা, আর পরে শক্তি স্তর কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8টা। আচ্ছা, তারপরে কয়টা হবে? 6 7 8, এই যে S1, এই পরেরটাই কি? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। 5টায় কি হয়েছে? আলাদা আলাদা হয়ে গেছে। 5টা কি হয়েছে? আলাদা আলাদা হয়ে গেছে। এখন তাহলে 5টা যদি আলাদা হয় তাহলে আমাদের কি হবে বলেন তো? 5টা আলাদা হইলে এই জায়গায় একটা ক্লোরিন যুক্ত হবে, এখানে একটা এন ক্লোরিনে আরো ইলেকট্রন থাকবে, এই জায়গায় একটা ক্লোরিন যুক্ত হবে, এই জায়গায় একটা ক্লোরিন যুক্ত হবে, এই জায়গায় একটা ক্লোরিন যুক্ত হবে, এই জায়গায় একটা ক্লোরিন যুক্ত হবে। তাহলে দেখেন সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টা? টোটাল 10টা ইলেকট্রন আসছে। কয়টা? 10টা। আর অষ্টক হওয়ার জন্য কয়টা ইলেকট্রন লাগে? 8টা ইলেকট্রন লাগে। অষ্টক হইতে কয়টা ইলেকট্রন লাগে? 8টা ইলেকট্রন লাগে। বাট এখানে হয়েছে কয়টা? 10টা। তো এই জন্য অষ্টক নিয়ম ভঙ্গ করে। তার মানে PCl3 গঠনকালে অষ্টক নিয়ম ভঙ্গ না করলেও PCl5 এ অষ্টক নিয়ম ভঙ্গ করে। বোঝা গেছে? একটু বলেন। এই যে লাস্টে যে এক ছিল, এই এক হইলো এই যে। এখানে ক্লোরিন আরো আছে, আমি দিলাম না, বাট আপনারা দিয়ে নিয়েন। এখানে আপনারা আরো দিয়ে নিবেন, ঠিক আছে? এখানে ইলেকট্রন আরো দিয়ে নিবেন, এই যে সবগুলা দেখাই দিবেন। বুঝছেন? লাস্টের ইলেকট্রন যে ক্লোরিনের যে সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন বাদ আছে, কি আছে? 17টা না? তো 17টার মধ্যে লাস্টে কি থাকে? এই যে পূর্ণ থাকে 1 2 3 4 5 6, এই যে একটা ক্রস দেওয়া থাকে, এই ক্রস ওর সাথে যুক্ত হয়ে ওর দিকে তাকালে 8টা দেখা যায়। প্রত্যেকটাই এরকম দিয়ে দিবেন, যোগ গোল গোল দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে তো কাটা দিবেন, সরি ক্রস দিবেন, ক্রস। বোঝা গেছে? তো এখানে কি 8টা ইলেকট্রন হওয়ার কথা ছিল অষ্টক নিয়মের জন্য, বাট এখানে কয়টা হয়েছে? 10টা হয়েছে। তো 10টাই কি অষ্টক নিয়ম মানে নাই। তো এরপরে দেখেন কি আছে। তো এরপরে যা আছে আমাদের, এইটা আপনাদের এই যে একই জিনিস, ঠিক আছে? এই যে দেখেন, একটা পানিতে দ্রবণীয় হলেও অপরটি অদ্রবণীয়। ওই যে আমরা একটা অঙ্ক করছিলাম না, একদম সেম টু সেম। জেড হতে ওয়াই আয়নীকরণ শক্তি বেশি কেন? ঠিক আছে, আয়নীকরণ শক্তি বেশি কেন? এই যে এটা ব্যাখ্যা দিবেন কিভাবে, যে পর্যায় সারণী যত বাম থেকে ডান দিকে যেতে থাকে তত আয়নীকরণ শক্তি বৃদ্ধি পেতে থাকে। তো এখানে ওইভাবে ব্যাখ্যাটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এই 5 নাম্বারটা কি থাকবে? এইচডব্লিউ থাকবে। তারপরে 6 নম্বরে যেটা আছে, এইখানে দেখেন এ আর সির মধ্যে কোন ধরনের বন্ধন ঘটবে? এ আর সির মধ্যে কোন ধরনের বন্ধন ঘটবে? আয়নিক নাকি সমযোজী? এ সি এবং বিসি উভয়ই একই কৌশলে পানিতে দ্রবীভূত হবে কি? এই যে দেখেন এসি আর হলো বিসি, ওই আগেরটার মতো পানিতে দ্রবীভূত হবে কিনা, এটাও কি থাকবে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর হোমওয়ার্ক কোথায় জমা দিবেন বলেন তো? ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা হোমওয়ার্ক গুলো জমা দিয়ে ফেলবেন, ঠিক আছে? আর এমসিকিউ ক্লাস আপনাদেরকে রেকর্ডেড দিয়ে দেওয়া হবে। আমাদের ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।